আচ্ছা। তো এরকম একটা অবিবাহিত মেয়ে দেশের না, বাইরে চলে তার যাচ্ছে। তার আগেও আমার একটা বিয়ে হয়েছিল। সত্য ওই বয়সের আগে একটা বিয়ে হয়েছে? হুম। তখন কি আপনার সম্পর্কটা ছিল না ভেঙে গেছে? ওটা ভেঙে গেছে। ও তখন আপনার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ডিভোর্স হওয়ার পরেই আমি সৌদি আরবে সৌদি গেছি। আরবে চলে গেছেন, হ্যাঁ। তো পরে এবার কি করলাম, আমার সাথে এখন এই কথা বলা শেষে আমার হুম। হাজবেন্ড কি করে, ওই মোবাইলটা কেটে আমার ফোনে ফোন দেয়। তার মানে আমার ফোনে কল আসলেই আমি ফোনটা রিসিভ করতে চাইলেই তো ফোনটা নিয়ে নেবে। নিয়ে যেতে পারবে। আমার নাম হায়া। হায়া। হুম। তো ঢাকাতে কেউ আছে আপনার স্টে করার মতো? ঢাকাতে আমার আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজন আছে, ঠিক আছে। তো শুরু করেন আপনি যেখান থেকে যেভাবে বলতে ইচ্ছা করে। আমার জীবনের গল্প হলো, আমি 2017 সালে সৌদি আরবে যাই। 2017 সালে? হ্যাঁ। তখন বয়স কত আপনার? তখন আমার বয়স কত পুরোটা বলতে পারবো এখন না। কত? এখন তো 24। 24। 2017 সালে আপনার বয়স তো আরো কম ছিল। হ্যাঁ, এই অল্প বয়সে সৌদি আরবে কি মানে কেন গিয়েছিলেন? গিয়েছিলাম, মানে সবাই যায় এটা আমার ভালো লাগতো। সবাই সৌদি আরবে যে জন্য আপনিও সৌদি আরবে চলে গেছে? হ্যাঁ, অনেকে দেশের বাইরে বিমানে যায়, এটা আমার খুব ভালো লাগতো। আপনি ফ্যামিলিকে জানিয়েছিলেন যে আপনি যাচ্ছেন? ফার্স্টে ফ্যামিলিকে জানাইনি, না জানেই আপনি সৌদি আরবে চলে না গেছেন? জানাইছি, যেমন প্রথমে তো জানাইনি, পরে যখন ফ্লাইট হবে তখন জানিয়েছি। আপনাকে নিল কিভাবে? আপনি এরকম একটা ছোট বাচ্চা কি হিসেবে নিয়েছে? 17 আপনার তো 2017 সালে আপনি তখন প্রাপ্তবয়স্কও হন নাই। তখন আমার পাসপোর্টে একটু বয়স বাড়তি দেওয়া হয়েছিল। আচ্ছা, পাসপোর্টে বাড়তি এই কাজটা কে করেছে? এটা আমিই করেছি যাওয়ার জন্য। আপনি চাইলেই তো পাসপোর্ট অফিসে গিয়ে নিজের বয়স বাড়াতে পারেন না। সেটা আমার এক আত্মীয়ের মাধ্যমে কেন যে গিয়েছিলেন সত্যি করে বলেন তো? আমার কাছে মিথ্যা বললে সমস্যা আছে। আমি বের করে ফেলতে পারবো। মানে গেছি। অন্য কোনো ইনটেনশন ছিল? আমি গেছি বলতে আমার ভালো লাগতো, মানে দেশের বাইরে যাওয়াটা আমার খুব পছন্দ। আমি ইকুয়েশন মিলাতে পারলাম না। যাই হোক আপনি গেছেন, হ্যাঁ, তারপর? তারপরে ওখানে 2 বছর থাকি। কি হিসেবে থাকেন? হাউস বিষয়ে কাজ করতাম। হাউস ভিসাতে কাজ করতেন। আচ্ছা, তারপর? তারপরে আমি বাংলাদেশের ছুটিতে আসি, আসার পরে 4 মাস ওখানে থাকি। গিয়ে আপনি জানাইছেন না, তার আগে আমার ফ্যামিলি জানতো। যে যাচ্ছেন আপনি সৌদি আরবে? হুম। আপনার ভাই বোন ছিল না? আমার 3 বোন, আমরা 3 ভাই। আপনি সবার বড়? না, আমার বড় একটা বোন আছে, ছোট একটা আছে। আচ্ছা। তো এরকম একটা অবিবাহিত মেয়ে দেশের না, বাইরে চলে তার যাচ্ছে। তার আগেও আমার একটা বিয়ে হয়েছিল। সত্য ওই বয়সের আগে একটা বিয়ে হয়েছে? হুম। তখন কি আপনার সম্পর্কটা ছিল না ভেঙে গেছে? ওটা ভেঙে গেছে। ও তখন আপনার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ডিভোর্স হওয়ার পরেই আমি সৌদি আরবে সৌদি গেছি। আরবে চলে গেছেন, হ্যাঁ, তারপর? তারপরে যখন আমি 2 বছর পরে বাংলাদেশে আসি, 4 মাস বাংলাদেশে থাকি। হ্যাঁ। থাকার পরে আবার সৌদি আরবে চলে যাই। আচ্ছা। 2019 সালে আমি চলে যাই সৌদি আরবে। আচ্ছা। যাওয়ার পরে আমার সাথে একজনের সাথে ফেসবুকে অ্যাড। ফেসবুকের সাথে অ্যাড হয়? হুম। অপরিচিত যে কোনো একজন নাকি? না হ্যাঁ, কারো পরিচিত ছিল? আরো অনেক ছিল। হুম। তারপরে ফেসবুকে যখন পরিচয় হয়, তারপরে দুজন কথা বলি, ভালো ফ্রেন্ড। হ্যাঁ। প্রথমে ফ্রেন্ড ছিলাম। ওকে। তারপরে মানে ধীরে ধীরে আমরা প্রেমের সম্পর্ক গড়াইছি দুইজন। আচ্ছা। হুম। আচ্ছা। তারপর অবশেষে সেই ছেলে আমাদের বাড়িতে গেছে, আমি দেশের বাইরে থাকা অবস্থায়। ও কি বাংলাদেশে ছিল তখন? হ্যাঁ, ও বাংলাদেশে ছিল। আচ্ছা, আচ্ছা, তারপর? তারপরেও আমাদের বাড়িঘর দেখে আসলো, আমার ফ্যামিলির সাথে পরিচয় হলো। হুম। তারপরে আমাকে জানিয়েছিল, আমার বাড়িতে আসার পরে আমাকে জানাইলো যে তার ভালো লাগছে সবকিছু, সে আমাকে বিয়ে করবে। আচ্ছা, আপনার অতীত সে জানতো যে একটা বিয়ে হ্যাঁ, হয়েছিল? সব জানতো। সব জানতো। আচ্ছা, আমার জীবনের সবকিছু আমি ওনার সাথে শেয়ার করতাম এবং বলছি। আচ্ছা। সবকিছু বলার শেষে তার ভালো লাগছে এবং আমার এগুলো শুনে তার খুব খারাপ লাগছে, সে আমাকে জানিয়েছিল। হুম, তারপর? তারপরে সে এগুলা জেনে শুনে সে আমাকে, মানে আমার পাশে দাঁড়াবে, সে আমাকে বলছিল। ওকে। তারপর আমার পাশে দাঁড়াইবো, সে আমাকে মোবাইল ফোনে বিয়ের অফার করে। হ্যাঁ। তো পরে আমি রাজি হই এতে। আচ্ছা, মোবাইল ফোনে বিয়ের অফার করে মোবাইল ফোনে রাজি হয়ে যান আপনি হুম। বিয়ে করার জন্য? হ্যাঁ, কারণ আমি আচ্ছা। ওরে অনেক ভালোবাসতাম। আচ্ছা, ওকে। সেও আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। আপনি সৌদি আরবে, সে বাংলাদেশ থেকে আপনাকে মোবাইল ফোনে বিয়ে করবে? হুম। আচ্ছা। তারপরে ইমোতে কথা হতো, তারপরে ওর নাম্বার আমার কাছে পাঠাইছে। তারপরে এইভাবে নাম্বারে মেসেঞ্জারে কথা হতো, আবার ইমোতে কথা হতো, এরকম আমাদের কথা থাকতোই। হুম। তো পরে লাস্টে আমরা মোবাইল ফোনে বিয়ে করি। মোবাইল ফোনে বিয়েটা কিভাবে হয় আমাকে একটু বলেন? মোবাইল ফোনে সে আমাকে বলছে বিয়ে করবে, তো পরে সে আমাকে জানাইছে যে অমুক দিন, মানে একটা ফাইনাল ডিসিশন নিছে, অমুক দিন বিয়ে হবে। আচ্ছা। তো পরে সে কয়েকজন ছেলে পেলে নিয়ে এবং 2-1 জন হুজুর টুজুর নিয়ে, মানে বিয়েটা ওর ফ্রেন্ড সকালে আমার ফ্যামিলিতে জানে না।
ওর ফ্যামিলি হুম। জানে কি সঠিক জানি না, তবে ওর যারা ফ্রেন্ড ছিল পার্সোনাল হুম। তারা জানতো। হুম। তারপরে সম্পূর্ণ বিয়ে হয় 2 লাখ টাকা কাবিনে। মানে সেটা সেটা কি মানে বিয়ে ওরা বর নিয়ে কি আপনার বাড়িতে যায় বা এরকম কোনো কিছু? না না, তাহলে মোবাইলে সে মানে ডাকাতে। মোবাইলে কিভাবে সিস্টেম হয়? মোবাইলে ওই পাশ থেকে আপনি তাকে দেখতে পেরেছেন? হ্যাঁ। ভিডিও কলে দেখেছেন? ভিডিও কলে আপনি কি অবস্থা দেখেছেন? সে মাথায় মুকুট টুকুট পরে বসেছিল? না এরকম না, সে তাহলে? পাঞ্জাবি পরছিল আর মাথায় একটা টুপি ছিল, আর তার বন্ধুরা ছিল সাথে। আপনার ওই পাশে আপনার পক্ষের কে ছিল সৌদি আরবে? সৌদি আরবে আমার এই মালিক ছিল, মালিকের বউ ছিল বা মেয়েরা ছিল। আচ্ছা, এরকম। আপনারা ভিডিও কলে ছিলেন। হুম। আপনার বাবা মা ছিল এই বিয়েতে? না, আমার বাবা মা ছিল না। জানতো না তারা? না, তারা আপনারা যে বিয়ে করতেছেন আপনি বাবা মার কাছ থেকে অনুমতিও নেন নাই? না না, কিচ্ছু জানাননি? আপনার ফার্স্ট ডিভোর্স হওয়ার কতদিন পরের এই ঘটনা? ডিপোজ হয়েছে আমার 14 সালে। আর বিয়েটা, সেকেন্ড বিয়েটা? সেকেন্ড বিয়েটা হয়েছে 2020 সালের অক্টোবরের 3 তারিখে, মোবাইলে হয়। পরে আবার তার মানে কি আপনার এই 6 বছরের গ্যাপ ছিল, মানে আপনি 6 বছর সিঙ্গেল ছিলেন? single। বাচ্চা কাচ্চা কিছু ছিল প্রথম পক্ষের? হ্যাঁ, একটা মেয়ে বাবু ছিল। একটা এটা ও জানতো আপনাকে বিয়ে হ্যাঁ, করার আগে? জানতো। সব ও কি আপনাকে ফার্স্ট বিয়ে করেছে নাকি ওর লাইফে এরকম বিয়ে ছিল? ও সেটা আমি জানতাম না। আপনি তাকে বিয়ে করার আগে আপনি জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করছি, কিন্তু ও বলছে না। ও কি বলছে সেটাই আমাকে বলেন। ও বলছে যে না, ও বিয়ে করে নাই। ওর প্রথম বিয়ে আপনিই ছিলেন? হ্যাঁ, আমি আর ছিলাম। আপনাকে এরকম জেনে শুনে সমস্ত কিছু জেনে শুনে বিয়ে হ্যাঁ, করেছে? সবকিছু জানছে, এবার আমাদের বাড়িতে গেছে, যে জেনে শুনে আসছে। জেনে শুনে আসছে তো আপনার বাড়িতে আপনি বলেন নাই কেন যে ছেলেটা আমাকে বিয়ে করতে চাচ্ছে? সমস্যা কোথায় ছিল? এটা আমি প্রথমে তো আমার ফ্যামিলিতে বললাম, যখন ও আমাদের বাড়িতে গেল তখন আমার ফ্যামিলি বলছে যে ও বিবাহিত ছিল, আর ওনারা একটু অনেক বড় লোক, এটা মানে মেনে নেওয়ার মতো সম্ভব না। তো আমি বলছি সে যদি মেনে নিতে পারে তাহলে আপনাদের তো কোনো প্রবলেম না। এটা আমার ফ্যামিলি অনেকবার বাধা দিয়েছিল আমারে, হুম। তো আমি এটা মানিনি, আচ্ছা কারণ আমি তাকে ভালোবাসতাম, মানে এই জন্য আমি মানতাম না এগুলা। আচ্ছা, তারপর রাজি হলেন আপনি বিয়ে করার জন্য? হ্যাঁ, বিয়ে করার জন্য আমি রাজি হই। ওকে। তারপরে বিয়ে হয়, তারপরে বিয়ে হওয়ার 6-7 দিন পরে আমার একটা কাগজ পাঠায় উনি। কাগজটা পাঠাইলে ওটা আমি রাখি। কি কাগজ এটা? বিয়ের কাবিন? হ্যাঁ, বিয়ের কাগজ। কয় লাখ টাকা কাবিনে হয়? 2 লাখ টাকা। 2 লাখ টাকা কাবিনে বাংলাদেশ থেকে সে কাগজ পাঠায় আপনার ওই ঠিকানায়? হুম। আচ্ছা, তারপর? পাঠাইলে তারপরে তখন মানে আপনাদের সামনাসামনি দেখা সাক্ষাৎ হয় নাই? সামনাসামনি হয় না, সব বাট আমরা কিছুই ভিডিও কলে video কথা call? বলতাম। ইমোতে? ইমোতে। ওকে। ও তারপরে আপনার বাচ্চাটা তখন কোথায়? আমার বাচ্চাটা আমার ওই হাজবেন্ডের বাড়িতে, ওর নিয়ে গেছে একটা মেয়ে বাচ্চা? ওনারা সাথে সাথে নিয়ে গেছে। মেয়ে বাচ্চা? হুম। ওকে, তারপর? তারপরে যখন বিয়ে হয় তখন তো আমি সৌদি আরবে থাকি। তার কয়েকদিন পরে সে জানা তার বিজনেস করে, সে আমার জানা যে সে অনেক বড় বিজনেস করে। হুম। আমি জানতাম এটা। হুম। তো সে তখন লকডাউন ছিল বাংলাদেশে, তার অনেক টাকা লাগবে, সে এটা অফার করলো। তো কত টাকা সেটা এখন বলছি না আমি, হুম। বাট টাকা লাগবে সে জানাইছিল, তো অনেক টাকা দিলাম তাকে। হুম। শুধু একদিন না, অনেক, মানে এরকম ধরেন আমি যতদিন ছিলাম দেশের বাইরে সম্পর্ক হওয়া পর্যন্ত তাকে টাকা দিতাম। হুম। এরকম প্রায় আমার কাছ থেকে টাকা নিত, কারণ আমি তো তাকে ভালোবাসতাম এবং আমার হাজবেন্ড, আমি সেটা ভাবতাম, টাকা দিতাম। হুম। তারপরে এরকম করতে করতে হঠাৎ করে একদিন সে আমাকে খারাপ একটা অফার করে, যে আমরা খারাপ খবর বলতে? মানে ফিজিক্যালি মানে খারাপ একটা অফার করে, যে আমাকে তো বলতে হবে যে আপনার কিসের খারাপ খবর। সে তো আপনার হাজবেন্ড, সে খারাপ খবর করবে মানে? বুঝলাম না। মানে হাজবেন্ড, তাকে ভিডিও কলে আসতে হবে এবং কিছু করতে হবে তার সাথে। তো এটা আপনার হাজবেন্ড, সে খারাপ খবর কিভাবে হয় এটা? না, তো এটা আমি মেনে নিতে পারতেছি না। বলে কি জন্য? কারণ আমি বাংলাদেশে আসিনি, এখনো আমার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। সে তো আপনার হাজবেন্ড। হ্যাঁ, সে husband। চাইলে এটা পারে কিন্তু। পারে অবশ্যই, এটা আমি কিন্তু মেনে নিতে পারতেছি না। আপনি তাকে কি বলেন? আমি বলছি যে আজকে না বা কালকে, এরকম মানে আপনি অ্যাভয়েড করেন? আচ্ছা, হ্যাঁ, তারপর? শুধু এরকম ঘুরাইতেছি। তো একটা না আমাকে আমার সাথে যোগাযোগ 26 দিন বন্ধ করে দেয়, আমি বন্ধ করে দিই। আপনি বন্ধ করে দেন যোগাযোগ? হ্যাঁ। মানে বিয়ের কাবিন নামা টামা সব কিছু হওয়ার পরে আপনি যোগাযোগ বন্ধ করে দেন? হ্যাঁ, যোগাযোগটা বন্ধ করে দিই, যে আমি বাংলাদেশে আসা ছাড়া এগুলো আমার পক্ষে সম্ভব হবে না, আর বাংলাদেশে যাওয়ার পরে সবাই জেনে শুনে তারপরে আমি যাব, তারপরে সবকিছু, এরকমটা আমি জানাই। তাহলে বিয়েটা করলেন কেন? সবাইকে জেনেই বিয়ে করতেন? সবাইকে জানি বিয়েটা করিনি, তখন হয়তো বা আমার ফ্যামিলি মেনে নিবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে প্রথম কথা হচ্ছে যে আপনি ছেলেটাকে তো বাংলাদেশে এসে তো সবাইকে জানাবেন আপনি বলছেন। হ্যাঁ। তো সেই সবাইকে জানানোর অর্থটা কি? মানে সেই যদি কেউ নাই মানে, আমার যুক্তিতে আসেন, যদি কেউ নাই মানে তখন আপনি কি করতেন? তখন হয়তো বা তার দোষ দিতাম, যে তুমি তো তোমার ফ্যামিলি সম্পর্কে জানো। আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হলো যে আপনি সবাইকে জানাতে চাচ্ছেন, সবাই যদি আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সবাইকে না জানিয়ে আপনি বিয়েটা করলেন কেন? কারণ কেউ বিয়ে দিবে না আপনাকে ওনার সাথে, তাই তো? হুম। তাহলে আবার সেই সবাইকে জানানোর দোহাই কেন দিতেছেন?
তার ভাই আমার সাথে, একটা ভাই আমার সাথে যোগাযোগ করছিল ওখানে হ্যাঁ। থাকা অবস্থায়। হ্যাঁ, বলার পরে ওনার ভাই অনেক ভয়টা দেখাইতো আমারে, কি ভয় থাকে তো? ভয় দেখাইতো তারা কখনো মেনে নেবে না, তার বাইরে অন্য জায়গায় বিয়ে করবে, মানে আমার মতো একটা কাজের মেয়েকে তারা এটা কখনো এটা করবে না, যে কারণে আপনি এই ধরনের সম্পর্কে যেতে রাজি স্বস্তি হই। বোধ করতেছিলেন না, হ্যাঁ। যে যদি কোনো একটা ক্ষতি করে ফেলে বা কিছু একটা হয়। ওকে, ফাইন, লজিক আছে, হ্যাঁ বলেন তারপর। তারপরে মানে এরকম যোগাযোগ বন্ধ করে দিই, তো আবার হুট করে সে আবার ফোন দেয়, যোগাযোগ করে, হুম করার পরে এখন আমার বলে যে ঠিক আছে তুমি যেহেতু এটা পারবে না তাহলে বাংলাদেশে চলে আসো। হুম তো আমি বলছি আমি তো হঠাৎ করে যাইতে পারব না, চাইলে এটা বিদেশ, বুঝতে হবে। পরে আমি কি ঠিক আছে আমার মালিকের সাথে কথা বলি, যদি আমাকে ছুটি দেয় তারা তো জানে আমার বিয়ে হয়েছে, তাহলে আমি চলে যাব। তো কেছে ঠিক আছে জানাও। পরে আমি সাথে সাথে ফোন কেটে আমার মালিকের জানাইলাম যে আমি বাংলাদেশে যাব ছুটিতে। তখন ওনারা আমারে বলতেছে না, ছুটি দিবে না আপাতত, তখন সামনে রমজান ঈদ, কিন্তু সামনে রমজান আছে। হুম তো আমার বলছে তুমি রমজানের পরে যাও, এখন যেতে পারবা না। আমি বলছি না আমার যেতে হবে। পরে আমার হাজবেন্ডকে এটা বলার পর আমার হাজবেন্ড মানে না, বলতে যে না তুমি আসতেই হবে। তো আমি বলছি ঠিক আছে, তাহলে আমি আবারও আমার মালিকের মেয়ে ফ্যামিলি আছে সবার, তো সবার সাথে আমি যোগাযোগ করলাম যে আমি চলে যেতে হবে। এখন ওরা বলতেছে আমার দিবেই না। পরে আমি বাধ্য হচ্ছি চুরি করে যাব, বা এরকমটা আমি জানাইছি ওদেরকে যে আমি নয়তো ছাদ থেকে লাভ দিব, অলরেডি আমি এরকম সিদ্ধান্ত নিছি, মানে ভয় মালিক দেখাইছি পক্ষকে ওদেরকে। জানাইছেন, হ্যাঁ। হ্যাঁ, Okay. যে আমাকে ছুটি দিতে হবে, আমার হাজবেন্ডে আমার যেতে বলছে এবং আমি যাব, কারণ আমি তো ভালোবাসি, ভালোবাসাটা আমার আসতেই হবে। হুম তো লাস্টে আমি এটা করলাম। পরে একদিন পালিয়ে যাই বাসা থেকে, আমার হাজবেন্ডে বলার পরে আমি সিদ্ধান্ত নিচ্ছি পালিয়ে যাব। সৌদি আরবে পালা যান? হুম। কোথায় যাবেন? বাংলাদেশে আসবেন পালিয়ে? হ্যাঁ, পালিয়ে বাংলাদেশে। ওরা কি আপনাকে বন্দি করে রাখতো? বন্দি করে রাখতো না, তাহলে পালানোর প্রসঙ্গ আসলো কিন্তু কেন? ওদের বাড়িতে সিসি ক্যামেরা আছে। তো পালালে তো ধরা পড়ে যাবেন, হ্যাঁ। ঠিকই আসবে। তো পরে আমি একদিন রাস্তায় মানে কাজ করার নাম দিয়ে রাস্তা মানে বিভিন্ন ওদের তো সৌদি আরবে পল গাছ টাছ থাকে রাস্তায়, ওই পানি দেওয়ার নাম করে আমি পালানোর সিদ্ধান্ত করি। হুম তারপরে পালে কতটুকু যাওয়ার পরে দেখতেছি আমার মালিকের ছেলে, তো উনি দেখে আমার বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসে, সবাইকে নিয়ে মিটিং করতেছে আমি পালিয়ে যেতে চাইছি, এগুলা করলে ভালো না, যেটা ওদের বাড়ির নামে বদনাম হবে এমনটা জানায়। পরে আমার বলছে ঠিক আছে তুই রমজানের পরে চলে যাস, এই কয়েকটা মাস থাক। আমি বলছি না, আমার হাজবেন্ড যেতে বলছে, আমার যেতে হবে। হুম তো পরে বলছে না যেতে পারবোই না। পরে আমি সিদ্ধান্ত করি লাস্টে, এখন আমার হাজবেন্ড বলছে না আসতেই হবে। পরে আমি কি করলাম, ওরা আবার একটু ভয় পায়, মানে বাঙালি মেয়েদেরকে মানে রাগ কথা বললে বা বিভিন্ন ভয়টা দেখাইলে। পরে আমি একদিন দুষ্টামি করে ওই ছুরি আছে না বড়, এগুলা নিয়ে আমার মালিককে বলছে যে আমি ম্যাডামকে আর কি, যে আমাকে ছুটি দিতে হবে না তো আমি আত্মহত্যা করবো, এমনটা জানাইছে। হুম তো পরে ওনারা রাগ করে আমার ভিসা ক্যান্সেল করে আমার জেলে পাঠিয়ে দেয়, জেলে পাঠিয়ে দেয়। তো আমি সেক্ষেত্রে 8 দিন জেলে থাকি। সৌদি আরবের জেলে? হুম। কেমন ছিল জেল? জেলটা অনেক ভালো ছিল, কি বলেন? অনেক সুন্দর, জেল আবার এত সুন্দর হয় কিভাবে? অনেক সুন্দর। এটা ছপর জেল। হ্যাঁ, ছপর জেল। সফর জেল বলতে? ছপর জেল বলতে এরকম আপনাদের মতো এরকম অফিস আপনি আমাদের অফিসকে জেলখানা বানায় ফেলতেছেন? না, তাহলে মানে এরকম সুন্দর আর কি। ওকে, এরকম সুন্দর অফিসে ওরা কি জেল বানায় রাখছে? হ্যাঁ, এটা ছপর, আপনার কথা শুনে তো লোকজন বাংলাদেশ থেকে চলে যাবে সৌদি আরবে জেল খাটার জন্য। মানে অনেক সুন্দর, মানে আচ্ছা ওখানে থাকা খাওয়া মানে ইত্যাদি সবকিছু, আচ্ছা মানে টাইম মতন খাইতে ডাক দিবে, আবার ঘুমানোর সময় কিন্তু মোবাইল ইউজ করতে দেয় না। তো আমি আচ্ছা। আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে পারি না 7 দিন। আচ্ছা, তো তারপর? হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছি আমি তো এমনি এমনি চলে আসছি, আমার তো মালিক জেলে পাঠিয়ে দিছে, এখন কি করব, সম্পূর্ণ দোষ তোমার। বলছে ঠিক আছে চলে আস, কোনো সমস্যা নাই। তো বলতেছে তুই যেদিন ফ্লাইট হবে ওদিন আমার ফোন দিবি, আমি এয়ারপোর্টে যাব। তো আমি বলছি ঠিক আছে। বলার পরে ওখান থেকে জেল থেকে 8 দিন পরে বের হয়ে আরেকটা, বেরোলেন কিভাবে? ওনারাই আবার সরকারিভাবে এটা বের করে দিছে। ও সরকারিভাবে বলছে ঠিক আছে যাও বাংলাদেশে চলে যাও। হুম। তো পরে ওখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় 28 এমনি সামনে মোট 28 দিন ছিলাম। আরেকটা জায়গায় কোথায়? মানে ওদের আন্ডারই। আচ্ছা, মানে জেলের আন্ডারেই ছিলেন আপনি? হ্যাঁ, 28 দিন থাকার পরে যেদিন আমার ফ্লাইট হবে তার 2 দিন আগে ওকে ফোন দিয়ে জানাই যে আমার অমুক দিন ফ্লাইট হবে, কিন্তু আমার হাতে মোবাইল নেই, আমি অন্য কেউ মোবাইল থেকে লুকিয়ে ফোন করতে হয়, মোবাইল কিন্তু আমাদেরকে দেয় না, যেদিন ফ্লাইট হবে ওদিন মোবাইল দিবে, বা আমাদের প্রয়োজনীয় যা আসলো কিন্তু আমাদের কাছ থেকে কিছু নেই না, ওনারা জমা রাখছে, ওগুলা যেদিন ফ্লাইট হচ্ছে ওদিন দিয়ে দিবে আর কি। হুম তো পরে 28 দিন পরে আমার ফ্লাইট হয়, পরে ওনাকে জানানোর পরে আমি বাংলাদেশে আসি, তখন 16ই ফেব্রুয়ারি ছিল। বাংলাদেশে দুপুর 2টা বাজে আসি, আসার পরে আমার ফোনে ওনাকে বলছি যে টাকা ঢুকে দিও আমার সিমে, তাহলে বাংলাদেশের সিমগুলো চালু হবে। পরে উনি টাকা ঢুকে দিয়েছে আমার হাজব্যান্ড, এখন সিম চালু হয় না। পরে আমি আর ফোন করতে পারিনি, আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে আমি অমুক জায়গায় আছি।
তো পরে আমার হাজবেন্ড আমাকে রিসিভ করে মানে খিলক্ষেতের ওইদিকে রিসিভ করে, ও আমারে হোস্টেলে রাখে, আচ্ছা কাগজপত্র দিয়ে একটা হোটেলে রাখে মুখবাজারে। তো ওখানে থাকি, থাকার পরে ও মানে যেই কাগজপত্র প্রমাণ ছিল আমার মোবাইলে, তো আমার কাছ থেকে মোবাইল নেয় মানে বাংলাদেশে আসার পরে সৌদি আরবের ইমো চলতেছে না, তো আমার বলতেছে, আমি বলছি ইমো চালু করে দাও নতুন সিম দিয়ে। তো সেই ক্ষেত্রে সে আমার কাছ থেকে 2টা মোবাইল নেয়, বলতেছে আমি ইমো চালু করে নিয়ে আসি, মোবাইল ঠিক করে নিয়ে আসি, এটা বলে মোবাইল 2টাই নিয়ে যায় নিচে, নিয়ে নিচ থেকে মোবাইলের ফরম্যাট দিয়ে একদম সাদা করে ফোন নিয়ে আসে আমার কাছে। আয়না বলতেছে মোবাইলের প্রবলেম, ইমো চালু হয় না আমাকে বলতেছে। তো এই জন্য ফরম্যাট দিছে, এখন নতুন করে ইমো ডাউনলোড করে দিব। তার মানে আমার যে প্রমাণ টাকা পাঠিয়েছি এবং যে কাবিননামা কাগজ পাঠিয়েছি এগুলো আমার হাতে দিবে না। মানে সব ডিলিট। হুম। তো আমি পুরো বলছি কাগজপত্র এগুলো তো আমার লাগবে, বলছে তোমারে পরে দিব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তোকে বিশ্বাস করতাম। তো সেই ক্ষেত্রে আমি 2 দিন থাকি ওখানে, থাকার পরে এখন আমি বাড়িতে চলে যাই, ও আমার কিছু কেনাকাটা করে দেয় এবং আমি সৌদি আরব থেকে কিছু টাকা আনি, সেগুলো এয়ারপোর্টে ভাঙাই, ও আমি একসাথে মার্কেট করি এবং যা থাকা মানে ঘোরাফেরা যা খরচ এখান থেকেই, আমার এখান থেকেই। তারপরে ও আমার 2 দিন পরে বাড়িতে পাঠায়, আমি বাড়িতে চলে যাই। তারপরে এভাবে বাড়িতে অনেক দিন থাকি, থাকার পরে ফোনেই কথা বলতাম বেশি একটা, হুম। ফোনে কথা বলতাম, কাগজের কথা বললে বলতেছে তুমি এখন বাড়িতে এসো, তোমার ভাইটাই ফোন ধরবে, কাগজপত্র দেখবে, তাহলে সমস্যা হইব বা তোমার প্রবলেম হবে এবং আমারও কেউ জানতে পারে পেনটেন। তো আমি কই, ঠিক আছে তাহলে তোমার কাছে থাকুক, আমি তো বিশ্বাস করতাম। তো ওনার কাছে কাগজপত্রগুলো থাকতো সব সময়। হুম। তো পরে আমি বাড়িতে 1 মাসের মতন থাকি, তো 1 মাস পরে ও আবার আমার ঢাকাতে নিয়ে আসে, আচ্ছা বাড়ি মানে আপনার বাড়িতে? আমার বাড়ি থেকে ঢাকাতে নিয়ে আসে। ওই তো 1 মাসের মতো কোথায় ছিলেন? আপনার নিজের বাড়িতে ছিলেন হ্যাঁ তো? নিজের বাড়িতে। তো ঢাকায় এসে 1 সপ্তাহ 10 দিন থাকি, ওর আত্মীয়ের বাসা আমার আত্মীয়ের বাসা, হোটেলে এরকম থাকি আর কি। হুম। থাকি একসাথে, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ ঘোরাফেরা করি, যখন যেটা লাগবে আমি বিদেশ থেকে এসে আমার টাকা দিয়ে খরচ সব হুম। কিছু হুম। ইত্যাদি। তো এরকম করতে করতে কয়েক মাস হয়ে যায়, হঠাৎ করে আমি রাগ করে মাঝে মধ্যে ওকে ব্লক করে দিই, তোমার সাথে কথা বলবো না, এটা সেটা, তুমি আমার বাড়িতে নাও, এগুলো বললে সে আমাকে জানায় এখন না পরে, তার ফ্যামিলি এখন রাগে আছে, হুম। তার ভাই আমেরিকা থাকে, সে আসবে বাড়িতে বিলিং এর কাজ করতেছে, তারপরে আস্তে ধীরে আমাকে নিবে সবাইকে জানিয়ে। তো আমি সেতে রাজি, ঠিক হুম। আছে তুমি তোমার ফ্যামিলি ম্যানেজ করো, আর আমার বিয়ে হয়েছে বাচ্চা আছে এগুলো তোমার ফ্যামিলি জানে, তো নিবে না আমারে, তো এগুলো ধীরে ধীরে এগুলো নিতে হবে মেনে। হুম। তো এরকম আমাকে বুঝাইতো, আমিও বুঝতাম, আমি যেটা বলতো আমি সেটাই বুঝতাম। আচ্ছা। তখন এই লাস্ট ঘটনাটা হলো ডিসেম্বরের 15 তারিখের ঘটনা। হুম। তাকে আমি বলি যে আমাদের বাড়িতে নিবা না, 1 বছর হয়ে গেছে আমি বাংলাদেশে আসছি, বাড়িতে নিয়ে যাও। হুম। তো সে বলে ঠিক আছে আমি ঢাকা থেকে অমুক দিন আসবো, আহ, ডিসেম্বরের 15 তারিখে সে আমাকে তার বাড়িতে নিব এমনটা জানায়। তো আমি কি ঠিক আছে, তো আমার সেক্ষেত্রে কিছু টাকাও লাগবে, তো আমি কি আচ্ছা ঠিক আছে কয় টাকা লাগবে নিয়ে আসবো, সমস্যা নাই। আমার কাছে এখন টাকা নেই, তুমি টাকাটুকু নিয়ে আসবা। তো আমি কি আচ্ছা ঠিক আছে আসবো। তো এই কখন আসতাম, বিকালবেলা সে আমার বাড়িতে নিব রাতে, কেউ যে না দেখে। হুম। তো আমি কি কিভাবে আসবো, বউ সেজে আসবো না নর্মাল, বলছে না তুমি বউ সেজে আসো হুম। আমাকে বলে। তো আমি কি আচ্ছা ঠিক আছে আমি নর্মাল ভাবে বউ সেজে আসতেছে। তো নর্মাল ভাবে আমি বউ সেজে প্রাইভেট কার দিয়ে আসি। হুম। আসার পরে ওই উনি আমাকে রিসিভ করে, আমার হাজবেন্ড হুম। রিসিভ করে একটা রেস্টুরেন্টে নেয়, নিয়ে ওখানে বসি, আমরা দুইজন কথা বলি, তারপরে ওখানে কিছু খাবার দাবার করি, তারপরে সে রাত হয়ে গেছে, সন্ধ্যা 8টা বেজে গেছে। তখন আপনার বাসায় জানে না যে সে আপনার হাজবেন্ড? না তখন আমার বাসা জানতো না, আমার বাসা জানে যে আমরা ফোনে কথা বলি এটাই জানতো। হুম। কিন্তু আমার ফ্যামিলিকে আমি বলছি যে আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাই, আমার আচ্ছা। হাজবেন্ড আমাকে বলছে তুমি বলবো যে আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাই। আচ্ছা। তো আমি এটা বলছি, বলার পরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে এখন আমি বলি রাত হয়ে গেছে চলো বাড়িতে এখন যাই। পরে ও বলতেছে না তোমার তো বাড়িতে নিব না। আমি কি কেন, বললো তোমার আজকে বাড়িতে নিব না, 2-3 দিন পরে নিবো, আজকে হোটেলে থাকবো। আমি কি না হোটেলে থাকবো না, আমার শরীর ভালো না। হুম। তো এসে বলছে টাকা নিয়ে আসছো, আমি কি হ্যাঁ আসছি। কয় তাহলে টাকা দাও আমরা কিছু মার্কেট করি। তো আচ্ছা আমি তো ওকে বিশ্বাস করতাম, টাকা দিলাম কিছু হুম। মার্কেট করার জন্য। পরে আমার কাছে তুমি বাড়িতে চলে যাও, তুমি একদিন দিনে এসো, রাতের বেলা তোমার নিব না। হুম। তো আমি কই কেন, আমি বাড়িতে যাব না। বলছে না চলে যাও, তুমি 2 দিন বা 3 দিন পর আবার আসবা। তো আমি কই তাহলে তুমি কমিটমেন্ট করো যে আমরা অমুক দিন বাড়িতে নিবা। বলছে ঠিক আছে। কমিটমেন্ট করলো, সে আমারে আহ, শনিবারে বাড়িতে নিবে। এটা হলো বুধবারের ঘটনা, তো হুম। শনিবারে নিবে আমারে। পরে আমি চলে যাই বাড়িতে, রাত 10টার সময় আমার প্রাইভেট কারে করে আবার বাড়িতে পাঠিয়ে দেয়, চলে যাই আমি বাড়িতে।
যাওয়ার হুম। পরে আমি এখন রাগ করে আছি, ওর সাথে কথা বলতেছি না। পরে ও আমাকে আবার ফোন দিয়ে মানে সবকিছু বুঝাইতেছে, আসো কোনো সমস্যা না, অমুক দিন আসো, তোমার সত্যি সত্যি বাড়িতে নেবো, এবার আর কোনো অভিনয় হবে না, আচ্ছা। আসতে সাথে কিছু টাকাও নিয়ে আইসো। আমি তো আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। তোমার তো এরকম বিশ্বাস করতে ও করতে কিছু করতো না? ও জানতাম যে বিজনেস করতো, পরে জানি যে ও তো একটা বারবার টাকা নেয় কেন আপনার কাছ থেকে? তার সে কিছু বিজনেস জিজ্ঞেস করতো। করেছেন আপনি, তুমি যে টাকা নাও কেন বারবার আমার কাছ থেকে? হ্যাঁ, বলছে যে সে বিজনেস করে। তো বিজনেস করে তো বউয়ের কাছ থেকে টাকা নিচ্ছে? আমি বিদেশে থাকি, টাকা দিতে হবে, আমার বিয়ে হয়েছে আগে, আমার টাকা আছে না, সে এটা বলতো সবসময়, আমার টাকা আছে না, আমার টাকা কার জন্য, তার জন্যই তো, সে এটা বলতো। তো আমি বলছি ঠিক আছে তোমার জন্যই, আমার আর কে আছে, তুমিই তো, আমি এটা জানাইতাম সেম। হুম। আমি তো তার প্রেমে পড়তাম, বা আমি তো তাকে বিশ্বাস করতাম। জি, আমি জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর কি হলো? আমি শুধু বিশ্বাস করতাম, মানে এতটাই বিশ্বাস করতাম তারে, আমার বাবা মারও আমি কোনোদিন এত বিশ্বাস করিনি, তারে হুম। এতটা বিশ্বাস করি, এখনো তারে বিশ্বাস করি আমি। হুম। তো পরে আমি বাড়িতে গেলে 2 দিন পরে আমারে ফোন দিয়ে বলে যে তুমি অমুক দিন আসো। তো আমি কি আচ্ছা ঠিক আছে আসবো। তো আমি মানে বিশ্বাস করি না আজকে যে সে আমারে নিবে বাড়িতে, আজকেও আমি হুম। বিশ্বাস করি না। কিন্তু তারপর আমি তার কথা অনুযায়ী আমি রেডি টেডি হয়ে বাসা থেকে আসি, তখন বিকেল 4টা বাজে, সে বাসায়, হুম। তার বড় ভাই আর সে বাসায় তাদের বাড়িতে কাজ করতেছে বিল্ডিং এর। হুম। তো সে জানে তুমি 4টার দিকে আসো। তো আমি হুম। 4টার দিকে যাই, যাইলে ও মানে আসে এখানে। তো আমি সিএনজিতে বসে থাকি, ও আসে আমাকে আমার ব্যাগ ট্যাগ নামাই, সিএনজি থেকে নামিয়ে আমরা একটা রেস্টুরেন্টে নেয়, হুম। নিয়ে ওখানে বসে বসে কথা বলি, দুইজন সেলফি উঠাই, মজা করতেছি, হ্যাঁ আমরা দুইজন হুম। কথা বলতেছি। পরে ওখানে কিছু খাবার দাবার খাইতেছি বসে বসে। পরে ও কি যেন ভাবতেছে, পরে আমি কি কি ভাবছো, রাত হয়ে যায়, বাড়িতে নিবা না, ওদিন একবার আইনা মানে হুম। ফিরে দিছো, আজকে কিন্তু আমার বাড়িতে নিতে হবে না। তো আমি জোর করে হলো আজকে বাড়িতে যাবো, হুম। তুমি আমার সাথে যেগুলো করো এগুলো কিন্তু ঠিক না। হুম। আর আমি তো এগুলো মানে সব মানে আমি তো দেশ বিদেশের খবর দেখি, বা এরকম আরো কত নিউজ এরকম হয়, হুম। যার কারণে আমার মনের মধ্যে না একটু ভয় হয়েছে, ওই রকম করতেছে তখন। পরে আমি ওর সাথে কথা বলে খাওয়া দাওয়া শেষ করলাম, এমন সময় সে একটা হোটেলে ফোন দেয়, হুম। তার এক ফ্রেন্ডকে দিয়ে বলে যে আমাদেরকে হোটেলে মানে জায়গা দিতে হয় আর কি, আমরা ওখানে থাকতাম। হুম। তো আমি, ও ফোনে কথা বলা অবস্থা, আমি বলি এই তুমি কার সাথে কথা বলো, আমি কিন্তু হোটেলে যাব না। এটা হুম। বলার পর আমাকে চুপ করে, আমি ফোনে কথা বলি। তো পরে ও কথা বলা শেষ, শেষ হওয়ার পরে এখন মানে দুইজনের কথা কাটাকাটি, হুম। সে আমার কাছ থেকে টাকা চায়, এখন আমি টাকাও দিচ্ছি না। আপনার হোটেলের মধ্যে বসেই কথা কাটাকাটি করতেছেন? হ্যাঁ, রেস্টুরেন্টে বসে হুম। কথা কাটাকাটি করতেছি, হঠাৎ করে ও আমারে মানে ঠাস করে এক থাপড় দিয়ে ফেলছিল, মানে আমি হুম। যাবো না বলছি এই জন্য। হুম। তখন আমি আরো রেগে যাই, রেগে যেয়ে আমি চলে আসতে চাই ওখান থেকে বেড়ে, হুম। চলে আসতে চাইলেও আমাকে ধরে রাখে, আচ্ছা। ধরে রাখে। এবং আমি ওই শাড়ি টাড়ি পরা ছিলাম সেদিন, কিন্তু বাড়িতে নিবে একদম টোটালি প্রিপারেশন নিয়ে বসে যে, আসছেন, হ্যাঁ। একদম বসে যে আসলাম। তো পরে এখন আমি ওখান থেকে বেরিয়ে আসি, ও আমার শাড়ি ধরে রাখছে এবং ব্যাগ ট্যাগ ধরে রাখছে, আমার আসতে দেয় না। এই ফাঁকে দিয়ে সে তার অনেকগুলা ফ্যানকে ফোন দিছিল হুম। যে আমি পাগলামি করতেছি। তো ফোন দেওয়ার পরে ওনারা বলছে আমরা আসতেছি, ধরে রাখ, মানে আমরা ধরে রাখতো। তার মানে ওর কিছু প্রমাণ আমার মোবাইলটাতে আবারও আছে। আচ্ছা, কি প্রমাণ ছিল? সেই প্রমাণটা হলো কাবিননামা, হুম। ফটোকপির একটা অংশ হুম। আমার কাছে ছিল। তো এইটাও আমার মোবাইলে, ওর আর আমার কিছু ছবিও আছে। হুম। এই কাবিননামাটা আমি কিন্তু ওর মোবাইল থেকে আমার মোবাইলে লইছি, সেই সময় বসে বসে মোবাইল টিপে আর হঠাৎ করে আমার মোবাইলে আমি পাঠিয়ে দিছি, মানে ও যেন না দেখে। হুম। কিন্তু ও বুঝতে পারছে যে এটা আমার মোবাইলে, বা ওর আর আমার ছবি আছে, বুঝতে পেরে ও আমার এখন ধরে রাখে। হুম। ধরে রাখলে আমি এখন জপটা টপটা মেরে চলে আসতে চাই, পরে আমার শাড়ির আসল ধরে রাখছে, পরে আমি জোর করে ওখান থেকে বেরো আসি, মানে হাউমা করতেছে আমি থাকবো না, আমি এখন তোমার বাড়িতে যাবো, আমার সাথে যত কিছু করছো আজকে কিন্তু বাড়িওয়ালার সামাদা দিতে হবে। কিন্তু আমি এর আগে কিন্তু তার ফ্যামিলির জানিয়েছি, তার ভাইকে জানিয়েছি, পুরো বিষয়টা জানানোর পরে তারা কিন্তু কোনো গুরুত্ব নেয় নাই। হুম। পরে লাস্টে আমি ওখান থেকে বেড়ে একটা রিক্সা নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে কদুরা যাওয়ার পরে আমি আমার হাজবেন্ডকে ফোন দিই, হুম। দিয়ে বলি যে তুমি বেরো সামাদা করো না, তো আমি তোমার বাড়িতে যাবো। তখন কিন্তু মান সম্মান থাকবে না, হুম। সম্মান বলো না টাকা বলো। হুম। কিন্তু অনেক কিছু করলো আমার সাথে, অনেক নাটক করলো, টাকা পয়সা নিলা, কিচ্ছু বলেনি। কিন্তু আজকে কিন্তু আমি ছাইড়া দেবো না, আমার অনেক কষ্টের টাকা, আমি সৌদি আরবে অনেক কষ্ট করছি। কত টাকা নিয়েছে তখন পর্যন্ত? এই তো 3 লাখ টাকার উপরে নিয়েছে, 3 কিন্তু লাখ টাকার আমি উপরে। লাস্ট কিন্তু 3 লাখ টাকাই আমি ধরেছি, ওকে। বাকিগুলো আমার সাথে ঘোরাফেরা করছে, এগুলো কাইটা ধরেন দিলাম না, আমি। হ্যাঁ, ওকে, তারপর? তারপরে হলো কি, ওই ওকে ফোন দেওয়ার পরে ও বলছে না তুই তাই বেজাল সামাদা করুম। হুম।
আর নয়তো তুই যা মনে কথা কর। পরে আমি বলছি না আমি নিতে যাবো না, তার মানে উনিতে সে অনেকগুলো লোক ধরাইছে আমার জন্য হুম পোলা পাইনি। তো আমি উনিতে যাইনি, আমি বুদ্ধি করে তার এলাকাতে যাইতেছে। এলাকাতে যাওয়ার পরে পুরাপুরি ওদের এলাকাতে চলে গেলাম। বাড়ি থেকে অল্প দূরে তার বাড়ি, ওখানে একটা ছোট বাজার আছে। তো আমি রিক্সা দিয়ে যাইতো, আমি বউ সাজানো অবস্থা। তো হঠাৎ করে দেখতেছি তিনটা মোটরসাইকেল তিনটা মোটরসাইকেল আসছে। হ্যাঁ তিনটা মোটরসাইকেল, একটা মোটরসাইকেল আমার দেখে মানে ওখানে খাড়া হয়ে গেছে, তার মানে আমার হাজবেন্ড পাঠাইছে এগুলা। তার মানে আমার মোবাইলটা উদ্ধার করার জন্য, আমার মোবাইলটাতে অনেক প্রমাণ আছে। তো ওই পাঠানোর পরে এখন আমি ভয় পেয়ে গেছি। সন্ধ্যা, আরো শীতকাল, হুম তখন শীতকাল আর কি, অনেক সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। তো আমি ভয় পেয়ে বাজারটা নেমে গেছি। নেমে দেখতেছি অনেকগুলা দোকান। তো আমি এখানে কেউ আমরা সাপোর্ট করবে না, আমি একটা মেয়ে মানুষ। তো আমি নেমে যাই। নামার পরে এক দোকানে আমার এক মুরব্বি ডাইকে আমার দোকানে ডাকে। পরে আমি গেলাম, যাওয়ার পরে তো আমার বলছে তুমি কে, কোথায় থেকে আসছো। তারপরে আমি বলার পরে বলার পরে আমার ভাসুরের ফোন দিছে দোকানদার, দিয়ে বলতেছে যে এমনি এমনি অমুকের বউ আসছে। তো বলছে যে না, ও তো বাসায় আজকে সারাদিন ছিল, ওর তো বিয়ে করে না, ওর বউ নাই। বলে না ওর বউ আসছে, এটা বইলা দোকানদার বলার পরে বলে না ও বিয়ে করে না, এটা বলে ফোন কেটে দেয়। হুম দিলে এবার কি করে, এখন অনেক লোকজন এসে, বাজার তো আরো রাতের বেলা, অনেক লোকজন আমার এখানে। এপাকে আমার হাজবেন্ড কি করছে, ওখানে আরো লোকজন আমার হাজবেন্ডের কাছে ফোন করে, কারণ আমার হাজবেন্ড হইতে লোক পাঠাইছে, ওগুলো এখানে আছে মোটরসাইকেল যেগুলো আসে, কিন্তু এগুলোর মুখে রুমাল বাঁধানো, সবগুলো ছেলের মুখে। পরে আমার হাজবেন্ডের লোক পাঠায় এখানে হাজারো মানুষ, তখন আমার হাজবেন্ডের সিস্টেম করে লোক পাঠায়। তো 3-4টা ছেলে আসে, এসে আমারে বলে যে আপনারা ওনাদের বাড়িতে নিতে বলছে। আমার হাজবেন্ডের নাম বলে যে আপনারা বাড়িতে নিতে বলছে। তো আমি কি ঠিক আছে, আমার বাড়িতে নিবে। আমি কি রাতের বেলা হয়তো বা ওনার ভালো ফ্যামিলি, এই জন্য আমাকে বাড়িতে নিতে বলে। তো আমি রাজি হই বাড়িতে যাইতে। পরে একটা সিএনজি ডাক দিয়ে আমার সিএনজিতে উঠাইছে, আমি সিএনজিতে উঠলাম, মাঝখানে বসলাম, দুই সাইডে 2টা ছেলে, সামনে ড্রাইভার, দুই পাশে 2টা ছেলে। আপনাকে মাঝখানে বসে দুই পাশে দুই ছেলে বসছে? তো পরে দেখতেছি কুদুরা যাওয়ার পরে দেখতেছি এবার 2টা মোটরসাইকেল সামনে উঠে গেছে, পিছনে 2টা মোটরসাইকেল। আলো রাতের বেলা তো মোটরসাইকেলের তো আলো অন্যরকম। দেখতেছি এক একটা মোটরসাইকেলে 3টা করে ছেলে। এখন আমি ভয় পেয়ে গেছি যে ওনারা তো আমার বাড়িতে নিতেছে না। আমার মন বলতেছে যে ওনারা আমার বাড়িতে নিতেছে না, ওনারা নিচ্ছে আমার অন্য কোনো জায়গায় নিতেছে, বা কি করে জানি আমি বুঝতে পারতেছি না। মানে ঠিক আমি মানে জ্ঞান হারিয়ে ফেলছি এরকম আমার কাছে মনে হয়েছে। মানে আমি কিছু বলতে পারতেছি না, শুধু একটু পরে পরে বলি যে আপনারা আমার কোথায় নিচ্ছেন, আপনারা আমার বাড়িতে পাঠিয়ে দেন। এখন আমি ভয় পাইছি যে আপনারা আমার বাড়িতে পাঠিয়ে দেন, আমি বাড়িতে চলে যাব। আমার মোবাইল কোথায়? ও এই ফাঁকি দিয়ে কি করলাম, কুদুরা যাওয়ার পরে এবার অনেকক্ষণ পরে অন্ধকারের ভিতরে এরকম করতে করতে আমার হাজবেন্ড ফোন দেয়। এখন ওনারা আমার মোবাইলটা চায়, আমার মোবাইল চায়, মোবাইল দিতে। এখন আমি দিতেছি না, কারণ মোবাইলই তো আমার প্রমাণ। এখন যে জায়গায় যাই কিন্তু আমার প্রমাণ লাগবে, তখন আমি মোবাইলটা দিতেছি না। মোবাইলটা জোর করে দৌড়ে রাখছি ব্যাগে, দৌড়ে রাখছি। আমি তো শাড়ি টাড়ি পরা। এখন ওনারা যত চেষ্টা করে মোবাইল নিতেছে না। এখন আমার হাজবেন্ড ফোন দিছে, মনে হয় আমার হাজবেন্ড বলছে যে গায়ে হাতটা দিও না, এরকমটা বলছিল। পরে ওনারা আমার গায়ে হাত দেয় না, গায়ে হাত দেয় না, মোবাইলও মানে খুঁজতেছে কৌশলে, আমি মোবাইলটা দিতেছি না। পরে এখন আমার হাজবেন্ড ফোন দিছে, পরে আমি কি আমার একটু দেন, আমি একটু কথা বলি ওনার সাথে। বলছে না, ওনার সাথে কথা বলতে পারবেন না। তো পরে এবার কি করলাম, আমার সাথে এখন এই কথা বলা শেষে আমার হাজবেন্ড কি করে, ওই মোবাইলটা কেটে আমার ফোনে ফোন দেয়। তার মানে আমার ফোনে কল আসলেই, আমি ফোনটা রিসিভ করতে যাইলেই তো ফোনটা নিয়ে নেবে, নিয়ে যেতে পারবে আমার ব্যাগে, আমি দিতেছি না। পরে এখন এরকম করতে আমার হাজবেন্ড ফোন দিয়েছে, তখন আমি মোবাইলটা খুলে হাতে নিলাম, নিচে মতন ওনার থম করে মোবাইলটা আমার হাত থেকে কেড়ে নিয়ে গেল। মোবাইলটা আমার সাথে আছে এখন, নিয়ে গেল। এখন আমি মোবাইল ধরে রাখছি, ওনাদের গেঞ্জি ধরে রাখছি আমি বুদ্ধি করে। তো ওনারা কি করছে, আমার শাড়ি গহনা ছিল তো ওগুলো ছিঁড়া ফেলছিল, ওগুলো পরে বলবো সেটা আসতেছে। তো পরে ওনারা মোবাইলটা নিয়ে এখন আমরা ছেড়ে দেয়। দেওয়ার পরে আমি দেখতেছি অন্ধকার, এখন কোথায় যাবো আমি, ছেড়ে দেয় বলতে সিএনজিতে কেউ নামায় দেয়? হ্যাঁ, এখন সিএনজি ওলা আমার নামাই দেয়। দিলে আমি সিএনজি ওলার মানে ওনারা তো নামে যায় সবাই একজন একজন করে, মোটর সাইকেলে আসছিল যারা, তারপর সিএনজিতে যারা, সবাই নামে যাওয়ার পরে এখন সিএনজি ওলারা বলতেছি আপনি এটা কি করলেন? আমি কি করবো, আমার তো তারা ভাড়া দিয়ে আনছে, তো আমি কি এটা কি ওরা নেমে যায় সিএনজিতে রেখে? হ্যাঁ, আমার মানে হাজবেন্ডের যতগুলো লোক পাঠাইছে মোটর সব চলে যায়? হ্যাঁ, 4টা মোটরসাইকেলে যতগুলো ছেলে ছিল সব মোবাইল নিয়ে চলে যায়? হ্যাঁ, সবাই মোবাইলটা নিয়ে এখন আমার অন্ধকারে ছেড়ে দেয়, কোনো আশেপাশে কোনো মানুষ সাথে তখন সিএনজিওয়ালা না, সিএনজিওয়ালা আমাকে নেমে দিব, বলছে নেমে যান। হ্যাঁ, আপনি নেমে যান। তো পরে এখন আমি নেমে গেছি, অন্ধকার কি করব। সিএনজিওয়ালা ওদেরই, ওরাই মানে প্ল্যান করে নিয়ে আসছে।
পুরো আমাকে নেমে দেওয়ার পরে এখন আমি কুদুরে হাঁটতে হাঁটতে যাই, ভয় করতেছি না এখন আর। তো হাঁটতে হাঁটতে যাই দেখি একটা দোকান সামনে একটা লোক বসা দোকানে আর একটা রিক্সাওয়ালা। পরে বলতেছি ভাই আমার একটু হেল্প করবেন, বলে যে আপনার কি হয়েছে, আমি তো বউ ব্যস্ত। হুম দেখে ওনারা বলছে আপনি থানায় যান তাহলে সমাধান পাবেন। হুম পরে আমি দেখতেছি রিক্সাওয়ালা, পরে আমি রিক্সাওয়ালা বলি ভাই আমার একটু নিয়ে যাবেন থানাতে। বলছে যে উঠেন আপনি। পরে আমি রিক্সা উঠলাম, উঠার পরে আমার মুখস্থ নাম্বার ছিল আমার হাজব্যান্ডের, আমার তো মোবাইল নিয়ে গেছে। তখন আমার হাজব্যান্ডকে ফোন দিই, দিয়ে বলি যে তুমি আমার মোবাইলটা দিয়ে দাও আমি বাড়িতে চলে যাই। হুম বলার পরে উনি আমার বলে যে তুমি নিতে আয়, তোর মোবাইল দিয়ে দেবো। তো আমি আচ্ছা ঠিক আছে, এখন আমি থানায় যাব না আগে আমার মোবাইল নিব, আমার এটাই সিদ্ধান্ত। তো পরে এখন আমি রিক্সাওয়ালার বলি যে আপনি আমার হাজব্যান্ড যেখানে বলছে ওখানে আমার একটু নিয়ে যান। নেওয়ার পরে এখন চৌমনি বড় পোলের ঠিকানা দেয়, ওখানে যাই দেখি আমার হাজব্যান্ড নাই, ওখানে আরও কয়েকটা ছেলে পেলে দেখে এখন ওনারা বলছে যে আমি সিএনজিতে উঠতাম, আমার হাজব্যান্ড দূরে এক জায়গায় আছে হুম ওখানে যাইতাম। তো পরে এখন আমি বয়াতে সিএনজিতে উঠি না, আমি কি না রিক্সা দিয়ে যাব। হুম তো ওখানে যে ছেলেগুলা ওগুলা উঠছে, কিন্তু এর আগে যেগুলো ছেলে ছিল মোটর সাইকেলে সবগুলোর মুখে রুমাল বাঁধানো ছিল, আমি কারো সেটা বুঝতে পারিনি। পরে এখন রিক্সা দিয়ে যাইতে যাইতে ওই একটা ছেলে আমার পাশে বসছিল আর সামনে রিক্সার ড্রাইভার, আর সামনে আবারও দুইটা মোটর সাইকেল, পিছনে দুইটা মোটর সাইকেল। কিন্তু তখন রাত 11টা বেজে গেছে, আরও ঠান্ডা, সবে তো নিরিবিলি হয়ে গেছে আর দেশ গ্রাম। পরে কি করলো, এখন আমারে নিয়ে যায়, এখন অনেকে আমারে প্রশ্ন করে আপু কি হয়েছে আপনার সাথে। পরে আমি বলি যে ভাই আমার সাথে এমনি এমনি বিয়ে হয়েছে, ও আমার কাছ থেকে টাকা নিয়েছে, আজকে বাড়িতে নেওয়ার কথা আমারে নেয় না, আমার সাথে এরকম এরকম করতেছে। ওনারা মানে আমার এগুলো শুনতেছে, রিক্সাওয়ালা শুনতেছে। পরে আমার অনেক দূর এক জায়গায় নিয়ে যায়, কিন্তু আমার হাজবেন্ড ওখানে অনেকগুলা ছেলে পেলে। তারপর তারপরে ওনারা আমার এক মহিলা নাম্বারে বাসা নেয়, তখন রাত 11:30 বাজে। নেওয়ার পরে যায় দেখি ওখানে অনেকগুলো ছেলে, কিন্তু কোনো মহিলা মানুষ নাই, আমার হাজবেন্ডও নাই। আমি এখন আরও ভয় পেলাম, ওই রিক্সাওয়ালা কিন্তু এগুলো শুনলো। রিক্সাওয়ালা কিন্তু ওইখানে আমার মহিলা নাম্বারে বাসা নামাইয়ে দিয়ে আসলো। দিয়ে আসার পরে উনি যায় দেখি আমার হাজবেন্ডও নাই, রিক্সাওয়ালা চলে আসলো। আসার পরে 1 ঘন্টা হয়ে যায়, দেখতেছি একটা মহিলা আছে, মহিলা নাম্বারে বাসা নিছে, ওটা মহিলা নাম্বারে বাসা। পরে আমার হাজবেন্ড আসে 1 ঘন্টা পরে, আমার মোবাইলটা নিয়ে আসছে, আমার হাজবেন্ড আসছে, ফোন দিতে দিতে আসে না, পরে আসলো। আসার পরে মহিলা নাম্বারে বাসা আমার হাজবেন্ড বসলো, আমি বসলাম, আরও 10-12 জন ছেলে বসলো। বসে আমার বক্তব্য শুনলো, আমার হাজবেন্ডের বক্তব্য শুনলো। শোনার পর আমারও বলতেছে মোবাইলে আজকাল বিয়ে হয় না, এগুলো আপনার সাথে যা করছে হবি না, আপনি মাফ করে দেন, ওনার ক্ষমা করে দেন, এগুলো ও ভালোবেসে দুষ্টামি করছে আপনার মন রক্ষা করার জন্য, এগুলো আমারে বলতেছে। তো আমি এগুলো শুনে আমি না অবাক হয়ে গেলাম, কি বলতেছেন আপনারা উল্টো পুল্টা। আমার হাজবেন্ড বলছে হ্যাঁ ওরা না যা বলছে তা সত্যি। পরে এখন মহিলা নম্বরে কয় যা হয়েছে তো হয়েছে, এখন তুমি বাড়িতে চলে যাও, তোমার মোবাইল দিয়ে দিস চলে যাও। তো পরে এখন আমার মোবাইল দিছে, দেওয়ার পরে মোবাইলটা হাতে নিয়ে দেখি একটা নাম্বারও নেই, পুরো মোবাইলটা সাদা। দেখি এখন আমি আরও বেশি মানে খারাপ লাগে আমার কাছে, যে এখন তো আমার কোনো প্রমাণও নেই, আমি কি করব, কোথায় যাব, এমনটা সিদ্ধান্ত করলাম মনে মনে। পরে এখন মহিলা নাম্বার বলছে তুমি বাড়িতে চলে যাও, ছেলেরও বলো তুমি, আমি কেন আমি যাবো না, ও আমার হাজবেন্ড, ওর সাথে আমার বিয়ে হয়েছে, আমি যাবো না। পরে এখন আমার হাজবেন্ড উঠে চলে যায়, তো ওর সাথে আমি উঠে চলে যাই, আমি কিনা তোমার সাথে যাব, তুমি আমার সব কিছু নষ্ট করলা, সব কিছু তোমার জন্য আমি বিদেশ থেকে চলে আসতে হইলো, আমি সৌদি আরবের ভিসা ক্যান্সেল করে চলে আসলাম, তোমার জন্য জেল খাটলাম, আজকে তুমি কি করলা, আমি কিছু মানবো না, আজকে যদি আমার মরণ হয় মরে যাব, তো আমি বাড়িতে ফিরে যাব না। এটা বলার পরে দেখতেছি 999 ওই রিক্সাওয়ালা ফোন করছিল। ওই রিক্সাওয়ালা ফোন করছে 999-এ? 999 হ্যাঁ, আমার হাজবেন্ড চলে যায়, ওই মহিলা নাম্বার এবং যে ছেলে ফেলে ওনারা সবাই আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা খাইছে। আচ্ছা, খায় ওনারা মানে আমার পক্ষে বলে না, সব ওর হ্যাঁ পক্ষে, সেটা আমার বুঝতে দোষ পারছি। দেয়। হ্যাঁ, তারপরে কি হয়েছে 999-এ ফোন করার পরে? এখন মানে ওনারা আমার প্রাইভেট কার ধরায় আমার বাড়িতে পাঠিয়ে দেবে, আমি কইছি না বাড়িতে যাব না, আপনারা আমার প্রয়োজনে একটা হোটেলে রাখেন রাতের জন্য, আমি ওখানে থাকবো, সকালে বাড়িতে যাবো। আমি একটা মেয়ে মানুষ, এত রাত বাড়িতে যাবো কি করে, এটা সম্ভবই না। আর ও আমার হাজবেন্ড না হলে বুঝতে পেরেছি আমি। তারপরে কি 999-এ ফোন দেওয়ার পর কি হচ্ছে এটা বলেন। এখন 999-এ ফোন দেওয়ার পরে 3জন দারোগা আসলো ঘটনাস্থলে, এসে দেখে আমার হাজবেন্ড চলে যেতে চায়, মানে পাড়াপাড়ি করতেছে। এখন আমিও জানি না 999-এ ফোন দিয়েছে, ও জানে না। কিন্তু পুলিশ আসার পরে এখন এসে দারোগায় ওরে প্রশ্ন করে তুমি কই থেকে আসলা, আমারে জিজ্ঞেস করে। পরে হঠাৎ করে ওনারা আমাদের ছবি উঠাইতেছে দারোগা, উঠানোর পরে আমারে প্রশ্ন করে, ওনারে প্রশ্ন করে, তারপরে মহিলা নম্বরে জিজ্ঞেস করে, আবার পোলা পেনের উঠানে নিয়ে জিজ্ঞেস করে কি হইলো। পরে ওনারা সব কিছু প্রমাণ দেখলো, তারপরে দারোগা এসে আমার মোবাইলটা দেখলো,
আমার মোবাইল সাদা কেন ওরে প্রশ্ন করে মোবাইল নিচ্ছে কি জন্য, ওকে আমি নিয়ে নিই, আমার বাতিজা নিয়েছিল। বলছে তুমি না বলো তোমার বাতিজা কি করে জানে তোমার বউ আজকে তোমার বাড়িতে আসে, পথে আসে, তুমি আবার কি করে লোক পাঠাইলা। তো ওখানে 3টা মোটরসাইকেল ছিল, ছেলেপেলে ছিল, আমার বক্তব্য শুনতেছে দারোগা, ওর বক্তব্য শুনছে, শোনার পরে বলছে তুমি এখন বিয়ে করবা মেয়েটারে, যদি আগের বিয়েটাও অস্বীকারই করে এখন বিয়ে করতে হবে। এখন আমার হাজব্যান্ড রাজি হয় না, বিয়ে করবে না, একদম মানা করে, সে বলে করেসপায়ার করে আমাকে মেরে ফেলেন তারপরে বিয়ে করবো না। তো দারোগা ওরে মানে রাগ টাগ করলো যে তাহলে তুমি মেয়েটারে নিয়ে আসলে কি জন্য, উঠানে নিয়ে জিজ্ঞেস করে মেয়েটারে বিদেশ থেকে আনলে কি জন্য, এরপরে মেয়ের সাথে এত নাটক করলে কি জন্য। তো ওনারা মানে এরকম করতে করতে ওনারা প্রায় 12টা আসে, রাত 3টা পর্যন্ত ছিল। তারপর আমার হাজব্যান্ড রাজি হয় না, মানে ওখানে শুধু আমি একা, সব আমার হাজব্যান্ডের পক্ষে, দারোগারা আসে তারপরেই তো তারপরে হওয়ার পরে কি করলো, আমার হাজবেন্ডকে এবং যারা ছিল ওখানে 10-12 জন ছেলেকে 3টা মোটরসাইকেল সকাল রাত 3টায় থানায় নিয়ে চলে যায় আমার হাজবেন্ড সকালে। যাওয়ার পরে এখন আমারও মহিলা নাম্বারের দায়িত্ব রেখে যায়, সকালে বলছে আমি যাইতাম থানায়, তারপরে সকালে যাওয়া হওয়ার হবে ওখানে। এখানে কিন্তু আমার গার্ডিয়ান তখনও জানতো না। পরে কি করলো, সকাল 9টা বাজে 7টার সময় ওই থানা থেকে আপনি বুঝলেন কখন যে এটা রিক্সাওয়ালা ফোন দিয়েছে? তখন বুঝতে পারছি থানায় যাওয়ার পরে। আচ্ছা, তারপর থানায় গিয়ে কিভাবে বুঝলেন? ওই রিক্সাওয়ালারও আবার থানা নিয়ে চলে গেছে, ওই 999 পুলিশে নিয়ে গেছে। হুম তারপরে সকাল 7টা বাজে আমার একটা ফোন আসে থানা থেকে, মানে ওই আমার হাজবেন্ডের লগের ফ্রেন্ড যারা মানে ছিল, যারা আমার অ্যাটাক করছিল, তারা একটা ফোন দিয়ে বলে যে আপনি থানায় আসেন, আপনাকে বিয়ে করবে ও। তো আমি বলছি ঠিক আছে আমি আসবো। তো আমার হাজবেন্ডের সাথে আমি 1 মিনিট কথা বলছি যে কেমন আছো তুমি, এমনটা, তাকে আমি তো ভালোবাসতাম, জেলে তো আমি ইচ্ছা করে তাকে পাঠাইনি, তার দোষে সে গেছে। তো এটা আমার কাছে খারাপ লাগছে। আমিও তখন যখন রাতে ও পুলিশ নিয়ে যায় তখন আমি বলছি আমিও যাব, আমি থাকবো না, আমিও জেলে যাবো। ও যখন জেল খাটতে হবে তখন আমিও খাটবো, তখন আমাকে নেয় না, পুলিশ থুয়ে যায়। তো সকালে আমি থানায় যাই, মহিলা নম্বরে যাই, ও মহিলা নম্বরে ভাই আসছে সিএনজি নিয়ে, সকালে আমাকে থানায় নিয়ে যাবে। তখন আমাকে বলে আপনি, ওনারা কিছু টাকা দিবে, এগুলো নিয়ে আপনি বাড়িতে চলে যান। তার মানে মহিলা নম্বরে ভাই আমার হাজব্যান্ডের পক্ষ নিয়েছে। পরে এখন বলতেছে ওনারা 1 লক্ষ টাকা দিয়ে যদি থানা জিডি করে বা থানা কন্ট্যাক্ট করে আপনি কি করবেন, আপনি কিছু টাকা পয়সা দিলে আপনি চলে যান, ওনারা থানা কন্ট্যাক্ট করে ফেলছে, আপনি কিছু করতে পারবেন না, ওনাদের অনেক ক্ষমতা। আমারে বলছে আমার হাজব্যান্ডের অনেক ক্ষমতা। পরে আমি বলছি, আমি কিছু বলি না, আমি থানায় চলে, আমি কিছু আচ্ছা ঠিক আছে থানায় যাই, তারপরে যাওয়া হবে। তারপর আমি থানায় যাই, ও আসে একটু পরে, ওকে দারোগায় ডাকে, তারপর আমার বক্তব্য ওর বক্তব্য শোনে, শোনার পরে ওর আমার একটা রুমে পাঠিয়ে দেয়, আরেকটা রুমে পাঠিয়ে দিয়ে ওর গার্ডিয়ানের সাথে ওসি দারোগা ওনারা বিয়ে ফাইনাল করে যে বিয়েটা এখন করতে হবে, না করলে সরকারবাদী মামলা হবে, তারা আমার যে সম্মানহানি করছে এটার জন্য। তো এই পরে তারা মানে দারোগার সাথে মোটামুটি কম টাকা কাবিন করে আমার বিয়ে হবে এমনটা জানাইছে। তো আমি এতে মানে আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম। পরে আমরা অন্য একটা রুম থেকে আনে ডাইকা, ফার্স্টে পাঠিয়ে দিয়ে কথা বলে, তারপরে আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলে, বলার পরে আমার ডাইকে আনার পরে বলতেছে বিকেল 5টা বাজে বিয়ে হবে, তুমি বাড়িতে চলে যাবে, বিয়ের পরে বাড়িতে চলে যাবা, কাবিন হবে 2 লাখ টাকা, এখন তোমার আমরা নিব না। আমার বাসুর বলে এবং দারোগা ওখানে, ওসি ওখানে, ওনারা বলতেছে, ওসি বলে ঠিক আছে ওনাদের একটা সম্মান আছে, তুমি বাড়িতে চলে যাও। তো আমি কই না 2 লাখ টাকা কাবিন হবে না, আমি এটা মানছি না। আগে কাবিন কত ছিল, আগে 2 লাখ টাকা ছিল, আমি বলছি তাহলে এটা হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে এটাই হবে। দেখতেছি এটা না হলে আমার বিয়েটা হচ্ছে না এখন ওপেন, মানে এখন আগে তো কেউ জানতো না, এখন যেহেতু জানছে সবাই জানে, কাবিনটা হয়ে যাক তাহলে, যেহেতু সে আগেরটা অস্বীকার করে ফেলছে, আগের বিয়েটা হলো, বিয়ে হলো। হ্যাঁ, পরে 2 লাখ টাকা কাবিনে বিকেলে বিয়ে সম্পন্ন হয়। আচ্ছা, হওয়ার পরে আমি কি করি হলো, কি কাগজ আছে আপনার কাছে? হ্যাঁ ওকে। পরে বিয়ে হওয়ার পরে আমার বাড়ি চলে আসেন? ও চলে যায়, আমিও বাড়িতে চলে আসি। তারপর আসার পরে ওনারা আমার সাথে কোনো যোগাযোগ করে না, তার ফ্যামিলি বা কেউ যোগাযোগ করে না, আমার হাজবেন্ডও করে না। এবং আপনি থানায় যেতেন, কে পুলিশের কাছে বলতেন? হ্যাঁ বলছি। পরে ওখানে আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম, আমার হাজবেন্ড ব্লক করে দেয় আমারে, তারপরে কেউ যোগাযোগ করে না, 6-7 দিন হয়ে যায়। তো হঠাৎ করে আমার বাসুরকে একদিন আমি নাম্বার সংগ্রহ করে ফোন দিই, ভালো টালো আছে নি জিজ্ঞেস করি,
করার পরে ওনারা মানে ওনাদের পক্ষ থেকে জানা যায় তারা আমারে নিবে না, তার মানে সরকারবাদী মামলা হবে, এই জন্য তারা আমারে বিয়ে করছে, এখন ডিভোর্স দিয়ে দিবে। হুম এমনটা শুনে আমি মানে আরো ভেঙে পড়ছি যে এখন বিয়ে হয়েছে, এখন তো প্রমাণ আছে সবকিছু, এখন নিবে না কি জন্য? হুম এতদিন নাই তো প্রমাণ আমার কাছে ছিল না, ওদের কাছে ছিল। ও মিথ্যা বিয়ে করছে বা যেটাই করছে আমার সাথে অভিনয়, এটা মনে হয় ওর অভিনয় ছিল, এটাই আমার কাছে মনে হয়েছিল। হুম তখন আমি বুঝতে পারছি যে ও আসলে আগে যেটা বিয়ে করছে এটা অভিনয় ছিল তার। সে বিয়েটা অস্বীকার করছে, মোবাইলের পরের বিয়েটা এখন স্বীকার করে কিন্তু এখন মেনে নিচ্ছে না। তখন আমি না আরো বেশি ভেঙে পড়লাম। তারপরে আমি কি করলাম, আমি বিয়ের 7 দিন পরে কাবিননামাটা উঠে আমার বুদ্ধি মতন আমি ওদের বাড়িতে চলে যাই। হুম যাওয়ার পরে প্রথমে তো ওদের ঘরে ঢুকে গেছি আমি। ঢোকার পরে সবাই যার সাথে যেরকম আচরণ করা ওরকম করলাম, ছিলাম। তারপরে ওনারা একটু পরে দেখতেছে ওনাদের বাড়িতে খালি ছেলেপেলেরা আসতেই থাকে, ওই যে ছেলেগুলো আমার অ্যাটাক করছে সেগুলো আসতেছে। এখন বড় বড় প্রভাবশালী নিয়ে আসে, থানায় ফোন দিছে ওনারা। হুম থানায় ফোন দিয়ে বলছে আমি চলে আসছি, তো দারোগা বলছে নাকি ওনাদেরকে যে অন্য জায়গায় ভোট হয়েছে ওনারা আসতে পারে না, এটা জানাইছে আমারে। হুম জানানোর পরে পরে এখন আমার বলছে আমি চলে যেতাম, এখানে থাকতাম না, আমার হাজবেন্ড নাই। কিন্তু আমার হাজবেন্ডের সাথে তারা যোগাযোগ করে, তারা কথা বলে। এখন আমার হাজবেন্ড বলছে আমার বাড়িতে রাখতো না। তারপরে অনেক ছেলেরা আসে বিভিন্ন কথা বলে আমারে, আমি তো তাদের বাড়ির বউ, আমার সাথে যে আচরণ করছে এগুলো কিন্তু ঠিক করে না, আমার কাছে মনে হয়েছিল। তো আমার কাছে খারাপ লাগছে, কিন্তু আমার এতটা ধৈর্য ছিল না। তারপর আমি অনেক ধৈর্য ধরে ছিলাম, কারণ আমি সংসার কদিন ছিলেন ওখানে? ওখানে 6 ঘন্টার মতন ছিলাম। তারপরে এখন রাত 10টা বেজে গেছে, এখন দেখতেছি বড় বড় প্রভাবশালী আসতেছে। হ্যাঁ, চলে আসছেন আপনি ওখান থেকে, তাই তো? না, ওখানে এখন আছি আমি। ওখানে আপনি এখনো আছেন? হুম। আপনার হাজবেন্ডের বাড়িতে এখনো আছেন? হ্যাঁ। তারপর আপনি গল্প রেডিওতে বলতে আসছেন? না, এখন নাই তো, তাহলে? সেদিন 6 ঘন্টা আমি ছিলাম। জাস্ট প্রশ্ন করে আপনাকে উত্তর দেন। আপনি ডিভোর্স দিয়েছেন না দেন নাই এখনো? এখনো দেইনি। এখনো ডিভোর্স দেন নাই। পরে কি মামলা করেছেন তার এগেইনস্টে? হ্যাঁ, করেছি। মামলা কিসের জন্য করেছেন? মামলা করেছি। সংসার করার জন্য? হ্যাঁ, সংসার। মামলা করে সংসার হয়? কিন্তু তারা আমার এটা পরিস্থিতি শিকার হয়ে আমার মামলাটা করতে হয়েছে বলে কি জন্য, তারা যে সময় আমি মামলাটা করেছি তার আমি মামলাটা করার আপনি জন্য কি চাচ্ছেন এখন? সংসার করতে চাচ্ছেন আমি ছেলেটার সাথে? সংসারটা করতে। আপনি আমাকে জাস্ট একটা উদাহরণ দেন। আপনি তো বুঝদার মানুষ, 24 বছর বয়স আপনার, না? হুম। মামলা করে কারোর সাথে সংসার করা যায়? মামলা করে কোনো ছেলেকে বা কোনো মেয়েকে রাজি করানো যায় যে তুমি আমার সাথে মেনে চলে সংসার করবা? এটা হয়? না, কাউকে ভয় দেখিয়ে তার মন পাওয়া না, যায়? ভয় দেখি না ভাইয়া, ঘেন্না পাওয়া আমি যাবে, আমি করুণা বলি, পাওয়া যাবে। প্লিজ আমি বলি, তারপরে মানে মামলাটা আপনার বলার কোনো দরকারই তো নাই। আপনি আর কি করেছেন না করেছেন আমি সেই জায়গায় যেতেই চাচ্ছি না। আমি শুধু একটা জিনিস আপনার কাছ থেকে অ্যান্সার চাই। প্রথম কথা হচ্ছে যে আপনার এই গল্পটার মধ্যে মারাত্মক রকমের একটা ভুল আছে। সেই ভুলের জায়গায়, হ্যাঁ, আপনার সঙ্গে যেটা করেছে সেটা অন্যায় করেছে, বাট আপনি ভুল করেন নাই। আপনি আমাকে শুধু একটু বলেন। আমি করছি ভুল, আগাগোড়া আমি কিন্তু করছি আপনার কেন ভুল। ভাইয়া সেটা তো শুনবেন। হ্যাঁ, কেন করছেন? তারপর আমি ওদের বাড়িতে যাই। ওই বাড়ির দরকার নাই আমার। আচ্ছা, আমি আমি বলছি। সৌদি আরব থেকে আসি। আপনি শোনেন, আপনি একটু আমার কথাটা উত্তর দেন, তাহলে জিনিসটা ভালো হবে। আপনি মামলা করছেন, যাই করছেন, ওদের বাড়িতে গেছেন, আপনার সাথে খারাপ আচরণ করছে বা যে কোনো স্টোরি হয়তো আরও বড় হবে। আমি সেই জায়গায় যেতে চাচ্ছি না, আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। মানুষের শুনতে অনেক পছন্দ করে, শুনবে। আপনি নোয়াখালী থেকে অনেক কষ্ট করে আসছেন। আমাকে শুধু বলেন যে আপনার ভুলের লেভেলটা কোথায় কোথায়, আপনি নিজে বুঝতে পারছেন কিনা, আমার একটু জানা দরকার। আমার ভুলের ধরেন level সম্পর্কটা ছিল- তৈরি হয়েছে, তার সঙ্গে আমি কনসিডার করলাম সম্পর্ক বিভিন্নভাবে হয় মানুষের সঙ্গে, হতে পারলো। বাংলাদেশের ছেলেটার জন্য আপনি চলে আসলেন, সেটাও আমি মানলাম। হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডের কাছে আসতেছেন। তারপরে আপনি যে তার কাছ থেকে বারবার রাইট চাচ্ছেন, সে রাইট আপনাকে দিচ্ছে না, সেটার জন্য আপনি পুলিশ পর্যন্ত গেছেন। পুলিশ পর্যন্ত গিয়ে পুলিশ আপনাকে বিয়ে করাই দিল, আপনি সেই বিয়েটা মেনে নিলেন এবং ওখান থেকে মেনে টেনে চলে আসলেন। এসে বাড়িতে জানাইছিলেন যে আপনার সঙ্গে এরকম এরকম হয়েছে? শুধু আমার মাকে জানিয়েছি, আর কাউকে জানান নাই? না আর কাউকে আপনি কি চাচ্ছিলেন? আপনার পরিবার না জেনে আপনার সংসার হবে? হয় না। পুরো দুনিয়া জেনে যাচ্ছে আপনার, পুলিশ, থানা, পুলিশ সমস্ত কিছু হয়ে যাচ্ছে, আপনার বাপ কিছু জানতেছে না। বাবাকে জানান নাই কেন? জানেন এই জন্য যে একটা মেয়ে বিদেশ থেকেও এই ছেলের জন্য চলে আসছে, কিন্তু আমি তখন ফ্যামিলিতে কোনো টাকা পয়সা দিতাম না। আমি অবাক হয়ে যাই আপনার একটা ডেসপারেটনেস। আপনি খুবই বেপরোয়া হচ্ছেন আপনার হাজবেন্ডের জন্য। ওখানে গিয়ে আপনি থানা পুলিশ করে তার বাড়িতে গিয়া উঠা বসে আছেন। পুলিশটা তো আমি করিনি। যাই হোক, হচ্ছে তো, আপনি তো ফেস করতেছেন। হুম। এই রকম একটা অন্ধকারের মধ্যে আপনাকে নিয়ে সিএনজিতে লোকজন যাইতেছে, যে কোনো সময় জীবনে একটা দুর্ঘটনা ঘটতে পারে। রিকশাওয়ালা যদি 999 ফোন না দিত, তাহলে আপনার জীবনে সেদিন হয়তো অন্য ঘটনা ঘটতো, হয়তোবা, আল্লাহ সেটা ভালো হলে জানে। কিন্তু অনেক ভালোই হতো, আমি বলি যে কিভাবে ভালো হতো? যে আমি একবারে আমার শেষ করে দিত, আর এত ঝামেলা থাকতো না। আমি যার জন্য আমার সবকিছু ছেড়ে আসতে পারলাম, সে কেন আমাকে ছেড়ে চলে যাবে? আমি না বুঝি না, মানে এই মেন্টালিটি বা এই মানসিকতা একটা মেয়ের মধ্যে কেন থাকবে? আপনি তো ওয়ার্কিং উইমেন, আপনি বাইরে গিয়ে টাকা পয়সা রোজগার করছেন, পয়সা আছে, আপনার একটা বিয়ে হয়েছে, এবং সেই বিয়েটা কেন ভেঙে গেছে আপনি বলেন তো? ফার্স্ট বিয়েটা পাঁচ বিয়েটা আমি ওটা আমার 22 দিনের সংসার ছিল মাত্র। 22 দিন পরে কেন ভাঙছে?
ওটা আমার হাজবেন্ড ডিভোর্স দিয়েছিল। আপনাকে ডিভোর্স দিয়েছে মানে তারা আপনাকে পছন্দ হয়নি কোনো কারণে? না, আমার একটা মেয়ে বাচ্চা হয়েছে, এটা তার পছন্দ ছিল না। এটা আপনি বলতেছেন, তার জায়গা থেকে হয়তো যুক্তি অন্যরকম ছিল। না, মেয়ে বাচ্চা যদি, হ্যাঁ শোনেন, মেয়ে বাচ্চা যদি পছন্দ না হবে তো মেয়ে বাচ্চাকে সে নিয়ে গেল কি কারণে? সেটা আমি বলতে পারবো। শোনেন, যুক্তি ছাড়া পৃথিবী চলে না। আপনি একটা বললেন আর আমরা বিশ্বাস করি না, বিষয়টা এরকম বলে। মেয়ে বাচ্চা যদি পছন্দ নাই হবে তাহলে আপনাকে ডিভোর্স দিয়ে মেয়েটা তার কাছে থাকবে এটা কেন? তো আমি পরে জানতে পারছি যে আমার মেয়ে বাচ্চা হয়েছে এই জন্য। তো তো মেয়েটাকে তো তার কাছে আছে, মেয়েটা তো দেয় নাই সে আপনাকে। তাহলে যুক্তি এটা মানুষ বিশ্বাস করবে? আপনি বলেন আমাকে, যদি মেয়েটাকে পছন্দ মেয়েটা না হয়। কিন্তু তার বাড়িতে আছে বলতে তার বোনের কাছে আছে। যেখানেই থাকুক না কেন, এটা তো যুক্তি হইতে পারে না। তার সংসারের মধ্যেই তো আছে, তার পরিচিত জনের মধ্যেই তো আছে, তাহলে তো এটা হইতো না। শোনেন, আমি একটা কথা বলি, এই বিয়ে জিনিস সম্পর্কে আপনার নেগেটিভ একটা ধারণা হওয়া উচিত ছিল, যে বিয়েটা আসলে আপনাকে একটা বেটার লাইফ দেয় নাই, ভালো জীবন দেয় নাই। তারপর আপনি একটা ছেলেকে ভালোবেসে ফল ইন করলেন, জড়ালেন, মেনে নিলাম, হইতেই পারে। কিন্তু এই যে আপনি তার জন্য এত বেশি, মানে ওটা হয়ে গেলে ভালো হতো, মরে গেলেই সেখানে জীবন শেষ হয়ে যেত। একটা কাজ করা মানুষ, আপনি কাজ করে পয়সা রোজগার করেন। যদি এমন হতো যে আপনি অন্য কারোর উপর নির্ভর করেন, আপনাকে কেউ পয়সা দিয়ে চালায়, আপনি পয়সা রোজগার করে লক্ষ লক্ষ টাকা জমাইছেন, আবার এরকম একটা ছেলের জন্য, যে একটা, মানে আপনার কথা যদি বিশ্বাস করি, চরম পর্যায়ের বদমাইশ, এরকম একটা ছেলের জন্য আপনি আপনার নিজের জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছেন। এই সেন্স থেকে যদি বের হয়ে না আসতে পারেন, তাহলে এই গল্প আসলে কোনো সবক নাই, আপনি কিছুই শেখেন নাই এই গল্পটা থেকে। আপনি গল্পটা কেন বলতে আসছেন আমাকে শুধু এই একটা কথা বলেন। বলতে আসছি যে আমার এগুলো যেন তার ফ্যামিলি শুনে, শুনে কি হবে? তারা যেন আমার এগুলো পুরাটাই জানে, জেনে? কারণ তারা তো পুরাটা জানে না জানলো? আমার সাথে যেটা জানলো? ঘটছিল। জানলো? জানলো ধরেন আপনার নিজের সন্তান যদি হতো, ধরেন আপনার ছেলে এরকম একটা কাজ করছেন, আপনি আপনার ছেলেকে ফেলে দিতেন? জাস্ট এই অ্যান্সারটা দেন আমাকে, ফেলে দিতেন? কোনো মা তাকে জাজমেন্টে নিতে পারবে? ওই রকম সাহসী মা কিন্তু অন্যরকম জিনিস, ওটা সিনেমাতে দেখা যায়। হুম, তার কিন্তু ছেলে এরকম একটা ভুল করছে, তার ভাই এরকম একটা ভুল করছে। সবচেয়ে বড় কথা আমি তাকে ভালোবাসি, এখন শোনেন বিশ্বাস শোনেন শোনেন, আমার করতে- কথা শোনেন, তাকে ফেলে দিয়ে আপনাকে সাপোর্ট করতে পারবে? না, পারবে না, কেউ পারে না। যদি পারতো তাহলে সংসার জীবনটা অন্যরকম হইতো। বুঝতে পারছি? হুম, তার ছেলে ভুল করছে, তার ছেলেকেই সে সেভ করার চেষ্টা করবে যে কোনোভাবে হোক, আপনার উপরেই আঙুল তুলবে। তো এটা তো আপনি বুঝেন, তো বুঝেন তারপর আপনি কি কেন বলতে চান এই ভাই, গল্পটা? আমি বলি আমার কথাটা আপনি শুনেন হ্যাঁ, শেষ বলেন বলেন। পর্যন্ত। আপনি কি বলুন আমি জানি, তারপর বলেন। হ্যাঁ বলেন। তারপরে আমি বাড়িতে রাত 12টা, ঠিক 12টা আমার এই বাসা থেকে ওনারা বের করে দেয়, তো হুম। আমি চলে যাই বাসায়। যার পরে আমার মতো আমি থাকি, ওনাদের মতো ওনারা থাকে। হুম। থাকার পরে ওনারা একদিন হুট করে আমাকে ফোন দেয়, দিয়ে বলতেছে আমি নাকি ওনারা ডিপোজ দিতাম আমার হাজবেন্ডকে। তখন এগুলো আমি কই কেন ডিপোজ দিই? আর ডিপোজ যদি দিতে হয় আপনারা সেদিন আপনারা বিয়ে পড়াইছেন, বিয়ে না পরে আমার বিদায় করে দিতেন ওদিন। হ্যাঁ, আমি এই জঙ্গল স্টোরির মধ্যে আচ্ছা, যেতেই যাচ্ছি না। বলছি পরে আমার ডিভোর্স দিতে বলে, আমি রাজি হই না, এতে আমি আপনি এখনো ডিভোর্স দেন নাই? না। হ্যাঁ, তো তারপরে আপনার সঙ্গে লাস্ট কি হয়েছে এটা বলেন। লাস্ট আমাকে বলছে ওনারা ডিভোর্স পাঠাইবে, পরে আমি বলছি না, আপনারা ডিভোর্স দিয়েন না, এটা করবেন না। আপনার বাবা মা জানে আপনার এই ঘটনার সমস্ত কিছু জানে এখন? এখন জানে। এখন সব জানে? এখন জানার পর সব আপনার বাবা জানে। কি বলছে, আপনাকে সাপোর্ট করছে? সাপোর্ট কি করবে, যে ও বেশি বোঝে, বিদেশ থেকে আসলো কি জন্য, এটাই বাবা রাগ করতেছে। রাগ করছে, আর কিছুই করে নাই? রাগ করছে, কথা বলে না, এগুলো আর কি। বাবাকে কত বড় কষ্ট দিচ্ছেন আপনি বোঝেন? আপনি এটা বুঝেন কিনা, আপনি জাস্ট এটা বলেন। আমি তো আমার বললামই তো একটা কথা, যে আমি আমার বাবা মার থেকে বেশি বিশ্বাস করতাম ওরে। আপনি এখনো ভুলের মধ্যে আছেন, ঘরের মধ্যে আছেন। আপনি রেডিওতে গল্পটা বলে আপনি কি প্রমাণ করতে আসছেন? যে ওর বাবা মা শুনবে, শোনার পর আপনার উপর সিম্প্যাথি হবে। হয়তো বা তারা আমার গল্পগুলো শুনলে হয়তো বা মানে তারা বলছে সব এভাবে সংসার হয়? আপনি 24 বছর বয়স, আপনার মাথায় কেন আসতেছে না? আমার না মাথায় ঢুকতেছে না। আপনি বুঝদার মানুষ না? আমি যে বিদেশ থেকে ছুটে আসলাম, এত টাকা নষ্ট করলাম, তার ভিসা ক্যান্সেল করে তার জন্য জেল খেটে, এরপর আপনার সাথে সংসার করবে, প্রতিদিন আপনার গায়ে হাত তুলবে। এরপর আপনার সাথে সংসার করবে, আপনার সাথে খুব খারাপ আচরণ করবে। একবেলা খাইতে দিবে, আরেক বেলা খাইতে দিবে না, জোর জবরদস্তি করবে, ঘরের মধ্যে ঢুকায় প্রচুর পাশবিক অত্যাচার করবে। ভাল লাগবে? আমাকে জাস্ট অ্যান্সার করেন, ভাল লাগবে? নাকি আপনি ওকে রেখে ওখান থেকে চলে আসবেন? কোনটা করবেন? অবশ্যই ভালো লাগবে, কারণ আমি তারে ভালোবাসি। তার এগুলো ভালো লাগবে? থাবড়া থাবড়ি করলে ভালো লাগবে? আমি আপনি সংসার সুস্থ না, করতেছি। আপনার ট্রিটমেন্ট হওয়া উচিত। আমি সরি, আমি রিয়েলি সরি, আপনি একদমই সুস্থ না। কোনো সুস্থ মানুষের গল্প এটা হইতে শুনুন পারে না। ভাই, সুস্থ মানুষের গল্প না, ভালোবাসার কাছে কোনো কিছু হার মানে আপনার না। দিস ইজ ভেরি মাচ এক্সট্রিম। এটা লাভ না, এটা সমস্যা, এটা অবশ্যই সমস্যা। এই সমস্যাটাকে অ্যাড্রেস, আপনার যেটা বলতেছেন আপনার ভাল লাগবে, এটা ভাল লাগবে না। আপনি এই সমস্যার মধ্যে এখন আছেন। হ্যাঁ, এবং যেদিন আপনি রিয়েল লাইফটা ফেস, আমি জানি না, একটা মানুষ এত কিছু করে জোর করে হলেও আপনি তাকে পেতে যাচ্ছেন, তো তাহলে সে যেভাবে চাইছে সেভাবে থাকেন নাই কেন? হোটেলেই থাকতেন, সমস্যা কোথায় ছিল? তো এরকম করে কয় বছর থাকবো? তা আপনি এটুই তো মানতে পারেন না। তো ঘরের মধ্যে ঢুকে যখন একটা মানুষ আপনার গায়ে হাত তুলবে, অত্যাচার করবে, গালিগালাজ করবে, তখন ওটা ভাল লাগবে আপনার? তখন তো হলো, থাই একটা বাড়িতে থাকতে পারলাম। তাই না? এটা ঠাই হলো? আপনাকে তো নিয়ে হোটেলেই থাকতে চাচ্ছিল, সেটাই করতেন। আপনি তো তাকে ভালোবাসতেন, সমস্যা কোথায় ছিল? তো সেটা তো আমার টাকা দিয়ে করতাম, আমি একটা মেয়ে মানুষ। তো আপনার টাকা দিতে করবে, বিয়ে করার পরে ঘরের মধ্যে তুলে? আমার টাকা দিয়ে আমি কত ওটা ভালোবাসা, আপনি ভালোবাসেন, সব মেনে নেবেন। এই যে এখন ভালোবেসে সব মেনে নিচ্ছেন, কি চাচ্ছেন আপনি?
ভালো, আপনি তো একটু আগে কি বলছেন, আপনাকে যা অত্যাচার করুক ওটা আপনার ভালো লাগবে কারণ আপনি তাকে ভালোবাসেন, তো এখন যা করতেছে সেটাকেও আপনি পছন্দ করেন, দরকার কি বলার? তো একটা মেয়ে আমি তো দেশের বাইরে থাকা পর্যন্ত এই পর্যন্ত তাকে এটাই support তো আমার করি। লজিক, যে আপনার ভালো লাগে না তাকে, কিন্তু আপনি সেটা বুঝতে পারতেছেন না, আপনার এসব আচরণ ভালো লাগে না, আপনি মনে করতেছেন বিয়ে মানে হচ্ছে যে এটা, আপনি জোর করেই তাকে মানাবেন, আর জোর করে সংসার হয় না। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই গল্পটা আমি আধা ঘন্টা শেষ করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই ধরনের মানসিকতা নিয়ে যারা থাকেন, বিশেষ করে মেয়েদের মধ্যে এই জিনিসটা একটু বেশি দেখা যায়। এই এটার পেছনের অন্যতম কারণটা হচ্ছে সামাজিকতা বা লাভের ক্রেজিনেস, এবং এইটা আসলে লাভ না, এটা এক ধরনের, আমি মনে করি আমার জায়গা থেকে, আমি উইথ ডিউ রেসপেক্ট, এটা এক ধরনের মানসিক রোগ ডেফিনেটলি, কারণ এগুলো জীবনকে কখনোই ভালো রেজাল্ট কোনো কিছু দেয় না। ওই ছেলেটা যখন এর এই উইকনেসটা বুঝতে পারছে, তখন ওর সাথে অবশ্যই খারাপ আচরণ করছে এবং করতেই থাকবে, কারণ ও বুঝতে পারছে যে ও তো ছেড়ে যাবে না, এবং যতটুকু খারাপ আচরণ করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওরও একটা ক্রেজিনেস গ্রো করে গেছে যে ও কত খারাপ আচরণ করতে পারে, থানা পুলিশ সব কিছু করে ফেলছি, এটা শেষ পর্যন্ত দেখতে চাই, বাট সংসার জীবনটা এভাবে হয় না। এবং এটার শেষটা যত দ্রুত হবে, গল্প শুনে যেটা মনে হয়েছে ততই ভালো, শুভস্য শীঘ্রম। এটার শেষটা যত দেরিতে হবে ততই বেশি ক্ষতি হবে, কারণ এরপরে ভালো কিছু থাকতে পারে বলে আমার ইকুয়েশন বলে না। এই হচ্ছে বিষয়, কারণ আর কি থাকে, থানা পুলিশ হয়ে গেল, মানে কোনো কিছু তো বাকি থাকলো না, তাই না? একটা জিনিস যদি বাকি থাকে যে না ঠিক আছে, থানা পুলিশ হয়নি, আইন সালিশ হয়নি, বিচার হয় নাই, বাড়িতে উঠি নাই, এখনও কিছু বাকি আছে, এখনও মুরব্বীদের পার্টটা বাকি আছে, এখনও ওই জিনিসটা বাকি আছে, কেউ না কেউ একটা বেটার সলিউশন দিবে। কোনো কিছুই যখন বাকি থাকে না, তারপরে যখন সম্পর্কের অবস্থাটা এরকম হয়, তখন ডেফিনেটলি ইটস নট এ গুড রিলেশনশিপ, এবং এটার থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, বিয়ের ব্যাপারে সবসময় একটা কথা বলি, মানে এগুলো সমস্ত কিছুই গল্প শুনে শুনে থেকে বলা, অভিজ্ঞতা থেকে বলা, বিয়েটা আসলে শুধুমাত্র মনের বন্ধন নয়, আমি রিপিট করি আবারও, মনের বন্ধন নয়, এটা একটা পারিবারিক বন্ধন, এবং এটা শুধুমাত্র ইমোশনাল থিং নয়, বরং এইটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। সারা জীবন সেটা ক্যারি করার মতো মন মানসিকতা এবং অ্যাটিটিউড দুই পক্ষ থেকে আছে কিনা সেটা জেনেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। নইলে রিলিজিয়াসলি বলা হয়েছে রোজা থাকো, অথবা বলা, আমি যদি রিলিজিয়নের বাইরে এসে যদি বলি, তাহলে আমি বলবো যে নো, ইফ ইউ আর নট ফিট দেন ডোন্ট ড্রাইভ। এই হচ্ছে বিষয়। আপনি ভালো থাকেন, আপনার জন্য আমি দোয়া করি। আপনার এতটুকু গল্পই এনাফ। তবে আমি আপনাকে চাইবো যে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে আপনি নিজের সাথে নিজে অন্যায় করতেছেন কিনা। গড, দিস ইজ নট লাভ, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্রেজিনেস। পড়াশোনা করেছেন নিশ্চয়ই, কতদূর? কিন্তু থানা পুলিশ তো আমি করিনি। কতদূর সেটা ইম্পর্টেন্ট না, থানা পুলিশ আরও আগে করা উচিত ছিল, সৌদি আরব থেকে করে ওকে পুলিশে দিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, আপনি এখন বলেন আপনি পড়াশোনা করেছেন, ক্লাস 7-এ পড়ছি। আপনি আবার বিদেশে চলে যান, পয়সা ইনকাম করেন, নিজের পায়ে দাঁড়ান। তারপরও আমি আরো 3টা ভিসা ক্যান্সেল করছি, আমাকে যেতে দেয় না। 3টা না, আপনি আরও 30টা ভিসা ক্যান্সেল করবেন আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন, এবং আপনার জীবনটাকেও শেষ করে দেবে। কারো কাছে এত বেশি নত হতে হয় না, যার কাছে আপনার ভ্যালুই নাই, তার কাছে আপনি মাটির সামনে মাটির মতো করে মিশে গেছেন। আমি ডেফিনেটলি ওই ছেলেটাকে যদি নিয়ে আজকে পেতাম এখানে, তাকে যদি বলতে দিতাম, আপনার বিরুদ্ধে হয়তো 100টা কমপ্লেন বলতো, বাট এত কিছুর পরও আপনি যে ওকে ভালোবাসেন, এটা যদি সত্য হয়ে থাকে, যা যা করছে আপনার সঙ্গে বা যা হয়েছে, তাহলে এটা একটা ক্রাইম, এটা একটা বড় ধরনের অপরাধ, এবং এই অপরাধে আমি মনে করি আপনার আইনের সাহায্য নেওয়া উচিত, এবং খুব স্ট্রংলি সেটাকে আমি তো সাহায্য। লাস্টে নিয়েছি আইনের সাহায্য। ওকে জেলে পড়তে পারছেন? কোনো মামলা করছেন? কোর্টে মামলা করছে। কি মামলা করেছেন? নারী নির্যাতন? সেটা নারী নির্যাতন যৌতুকের মামলা, যে আমার কাছ থেকে যে টাকা নিয়েছে সেটার বিরুদ্ধে একটা মামলা করেছি। এবং এই মামলার রেজাল্ট কি দাঁড়াইছে? হ্যাঁ, তারা কোর্টে আসছে, হাজিরা দিচ্ছে, হাজিরা দিয়ে গেছে, এবার সামনে দাঁড়িয়ে গেছে, সামনে দাঁড়িয়ে আছে, তার মানে মামলা চলমান থাকবে। শুধু আমি একটা কথা তার মুখ থেকে জানতে চাইতাম, সে সবসময় আমার সাথে যে কমিটমেন্টটা করতো সেটা রাখতো, তো সে লাস্টে আমার সাথে এই কমিটমেন্টটা করছে, সে কখন আমরা ছেড়ে যাবে না। তো আমি শুধু এই জন্য বলতেছে মামলা তুলে নাও। হ্যাঁ, মামলা তুলে নেওয়ার কথা বলছে কিনা এটা বলেন, বলছে কি বলে নাই? আমার হাজবেন্ড, তার ফ্যামিলি বলছে, তার ফ্যামিলি বলছে না যে তোমাকে ছেড়ে কখনো যাবে না, মামলাটা তুলে নাও, বলছে এটা? আপনি মুখে বলেন, হু করলে তো হবে না, বলছে এটা? হ্যাঁ বলছে যে তোমরা মামলা উঠে পেলো, তুমি এটা সমাধান করে ফেলো। আচ্ছা, তো মামলা আপনি তুলে ফেলছেন? না, আমি বলছি যে আমার হাজবেন্ড আমার সাথে একটু কথা বলো। কথা বলে আপনাকে যদি বলে মামলা তুলে ফেলো, আপনি মামলা সে তুলে যদি ফেলবেন? বলে যে আমি তোরে রাখবো না বা তোর সাথে সংসার করবো না, তুই মামলা উঠা। আমি সত্যি তার মানে ওই কথাটার অপেক্ষা, সে তো আমাকে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না, আমি শুধু তার মুখ থেকে এটাই শুনতে চাইছি। সে যদি এটা বলে সত্যি সত্যি আমি সেটাই করব, কিন্তু তাকে আমি বিশ্বাস করে ভালোবেসে বিদেশ থেকে ছুটে আসতে পারলাম, সে কেন পারলো না? আই এম সরি, আমি আর কন্টিনিউ করতে পারছি না। হ্যাঁ, আপনি অনেক ভালো থাকবেন, এবং আপনার এই যে বিষয়টা বা যে অবস্থার মধ্যে আছেন, সেখান থেকে আসলে আমি মনে করি একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে, দিস ইজ এক্সট্রিম। আমি তার জন্য সবকিছু ছেড়ে আসতে পারলাম, সে কেন আমাকে ছেড়ে চলে যাবে?
সে তার জায়গা থেকে অনেক বেশি ইকুয়েটিভ ছিল, সে জানে যে আপনার সাথে কিন্তু এগুলো সে এটা করলে আমার সাথে করলো কি জন্য? আমি তো তার সাথে অন্যায় করিনি। কেউ আসলে কারোর সাথে কিছু করে না, পুরো পৃথিবীটাকে আপনি সাজিয়ে ফেলতে পারবেন না কালকের মধ্যে। এটাই এখন একটা ছেলে এসে যদি আপনাকে আপনি আপনি বলেন তো আপনি বাপের পারমিশন ছাড়া কেন বিয়ে করছিলেন? আপনি এটা বলেন। আপনি ভুল করছেন, আপনার ভুলগুলো দেখেন না, আপনি শুধু ছেলেটার ভুল কেন দেখতেছেন? আপনি বাপের পারমিশন ছাড়া কেন বিয়ে করলেন? আমি ওর ভুল দেখতেছি। শেষ করি, আপনি বাবার পারমিশন ছাড়া বিয়ে করছেন কি করেননি? আপনার বাবা বেঁচে আছে? হ্যাঁ আচ্ছা। তো এই ভুলটা কেন করছেন? আপনার বাংলাদেশে আসছেন, আপনি ওর বাড়িতে গেছেন, ওর সঙ্গে আপনি স্টে করতেছেন, ওর বাড়ি পর্যন্ত চলে গেছেন, থানা পুলিশ করেছেন, আপনার পরিবারে আপনি জানেনই নাই, কেন করছেন এগুলো? করছি, আমি তাকে ভালোবাসি, সে যেটা বলছে আমি সেটাই মেনে নিতে এভরিথিং ইজ বাধ্য। ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার, বাট আপনি যদি সেই জায়গা থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি প্রাপ্তবয়স্ক, বাট তাহলে তার কিছু বলার থাকে না। বাট দিস ইজ ভেরি ইনজাস্টিস মনে করি, নিজের সাথে ইনজাস্টিস করা হয়েছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এরকম গল্প আমরা আপনার জীবনে হোক সেটা চাই না, কারণ প্রত্যেকটা মানুষই খুব ইম্পর্টেন্ট, এবং আপনার যদি কারোর সঙ্গে বসবাস করতেই হয় সেখানে যদি